লাস্ট ক্লাসে আমরা মাইক্রোটিক ইনস্টলেশন দেখছিলাম। এখানে আমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? আমরা লাস্ট ক্লাসে মাইক্রোটিক ইনস্টলেশন দেখছিলাম, সবাই ল্যাব তৈরি করতে পারছেন? জি, ল্যাব তৈরি করতে পারছি। আচ্ছা, তৈরি করতে পারি না এমন কেউ আছে কিনা? আপনাদেরকে আইপি অ্যাড্রেসিং নিয়ে একটা ক্লাস দেখতে বলছিলাম, এটা কি দেখছিলেন? জি, দেখছিলাম। জি না, আইপি অ্যাড্রেসের ক্লাসটা দেখা হয়নি। ঠিক আছে, যারা দেখিনি দেখে নিন, তাহলেই হবে। আজকে কি স্যার আইপি অ্যাড্রেস নিয়ে ক্লাস হবে? হুম, আইপি অ্যাড্রেস দিয়ে বেসিক কনফিগারেশন শিখাবো আজকে। ভাইয়া একটা জানার ছিল, সেটা হচ্ছে একবার ইনস্টল মানে ভিএমওয়্যারে ইয়ারটা একবার ইনস্টল দিয়ে দিলে আপনার মাইক্রোডিকটা ওয়েসটা, সেক্ষেত্রে কি আবার ডিস্ক যে ডিস্কটাকে আমি আবার এডিট করে আবার চেঞ্জ করতে পারবো, ডিস্ক স্পেসটা? পেজটা চেঞ্জ করতে হলে আবার নতুন করে দিতে হবে। মানে আমি মানে বলতে চাচ্ছি যে যদি মানে কোনোভাবে এটা এডিট করার কোনো অপশন নাই, পুরোটা আনইনস্টল করতে হবে। এডিট করার অপশন আছে, কিন্তু আপনার মেইন ডিস্ক বাড়বে না, এটা এডিশনাল করে রাখতে হবে। এখন ডিস্ক স্পেস রাখতেছে কেন আপনার, সেটা বলেন একটু আগে শুনি। না, আমার স্পেস লাগতেছে না, আমি স্পেস বেশি দিয়ে দিছি, 8 জিবি দিয়ে দিছি, কারণ মাইক্রোটিক ওয়েসে তো 1 জিবি হলে এনাফ। তাহলে রিমুভ করে দেন, রিমুভ করে আবার দিলেও হবে। আছে, অপশন আছে, সেটা যদি আপনি পারেন। ভিতরের মধ্যে ডিস্কের স্পেস অপশন আছে, ওখান থেকে চেঞ্জ করতে হয় শাটডাউন দিয়ে, যদি একটু হুম। একটু কি দেখাই দেওয়া যাবে? না, 8 জিবি দেওয়া থেকে আপনার কোনো সমস্যা হচ্ছে? সমস্যা স্পেসটা বেশি ইউজ হইতেছে। 8 জিবি স্পেস দিলে 8 জিবি ইউজ হবে না। আপনি যতটুকু ম্যাক্রোটেক নেয় অতটুকু ইউজ হয়। 8 জিবি আমি ওকে ইউজ করতে অ্যাবিলিটি দিছি, কিন্তু মাইক্রোটেক যদি 200 MB ইউজ করে 200 MB ডিস্ক থেকে খাবে, এরপর আর খাবে না। ভার্চুয়াল মেশিন, আচ্ছা, এডিট ভার্চুয়াল মেশিন সেটিংস এ গেলে এখানে যে হার্ড ডিস্ক অপশন আছে, হার্ড ডিস্ক, এই যে এখানে 1 জিবি আছে। এখন এখান থেকে যদি চেঞ্জ করতে দেয় তাহলে চেঞ্জ করতে পারবেন। কম্প্যাক্ট, এক্সপ্যান্ড, এখানে 1 দিয়ে দেখতে পারেন। আমার এখানে 1 দেওয়া আছে, আমি তো 1 দিয়ে করছিলাম। আপনি 8-এর জায়গায় এখানে 1 করে দেন, দেখেন 1 হয়ে যেতে পারে। এই সেটিংস এর মধ্যে হার্ড ডিস্ক অপশনে আসলে এই যে এক্সপ্যান্ড, এই অপশনটা ট্রাই করে দেখতে পারেন। কিন্তু ওকে ভাই, ঠিক আছে। এটা অবশ্য সাইজ বাড়াবে, এটা কমাবে না। এটা তো কমাবে না, এটা এক্সপান্ড বাড়াচ্ছে এটা। হুম, বাড়াবে। কমানোর অপশনটা সে দেয় কিনা পরে এটা দেখতে হবে। কিন্তু ঘাটাঘাটি করে বাইর করতে হবে, একজ্যাক্ট দিবে কিনা আমি নট শিওর। তো এই জন্য বলতে সবচেয়ে ভালো হয় আপনি নতুন একটা দিয়ে নেন। এমন হার্ড ডিস্কের অপশন এটা, এখান থেকে এই যে 1 জিবি দিছি না, হুম হুম হুম। এখান থেকে সাপোজ আমি এটাকে 2 জিবি করি, যে এখন 2 জিবি ম্যাক্সিমাম সাইজ, 2 জিবি হয়ে গেছে। এখন 1 জিবি করে দেখেন তো হয় নাকি আবার? না, এটা এক্সপেন্ড হবে, কম্প্যাক্ট করলে দেখতেছি। এখন আবার 1 দিলে 3 হয়ে যাবে এবারে। হচ্ছে না, হবে না। না, বাড়াতে পারবেন, কমানোর অপশন দিচ্ছে না। বাড়ানোর অপশন আছে, কমানোর অপশন নাই।
তবে এখান থেকে মনে হয় রিমুভ করতে পারবো। দেখ আপনি ওই জন্য বলছি সবচেয়ে ইজি হবে আপনি ওই একবার নতুন করে ইনস্টল দিয়ে নেন। ইনস্টল দিতে 1 মিনিটের বেশি লাগে না। যতক্ষণ এটা নিয়ে সময় নষ্ট করবো আপনি ততক্ষণ এটা ঠিক করে নিতে পারবেন, সমস্যা নেই। আর এখানে আপনি 100 জিবি দিলেও লাভ নেই, ও যতটুকু স্পেস ইউজ করতেছে অতটুকুই নিবে, এর বেশিও নিবে না। এখানে আমি যদি আপনাকে দেখাই, এই যে এই লোকেশনে ফাইলটা আছে, ডিক্স ফাইল। এই যে এখানে দেখেন, এটা 38 MB জায়গা নিচ্ছে মাত্র। এই যে এই সম্পূর্ণ ফাইলগুলো যদি প্রপার্টিজ আপনি দেখেন 36 MB জায়গা নিচ্ছে। আপনি 8 জিবি, 10 জিবি, 20 জিবি যা খুশি দেন, ওর যতটুকু স্পেস দরকার অতটুকুই আপনার হার্ড ডিস্ক থেকে নেবে, এর বেশি নিবে না। এই যে যেটা বানাইছি ওটা হচ্ছে এটা 36 MB, সেটা কোনো ইস্যু না আসলে আর কি। তারপরে আপনার যদি এটাতে টেনশন লাগে তাহলে আপনি নতুন করে এটা বানায় নেন। ও ও 8 জিবি পর্যন্ত নিতে পারবে, কিন্তু মাইক্রোটিক 8 জিবি পর্যন্ত যাবে না। আচ্ছা যাই হোক, কতদিন আমরা এই মাইক্রোটিকটা হচ্ছে বেসিক কনফিগারেশন করছি অটোমেটিক মোডে ডিসিবি ক্লায়েন্ট দিয়ে। আজকে এটা আমরা ম্যানুয়ালি করব। তো ম্যানুয়ালি করার আগে আমাকে একটু আইপি অ্যাড্রেসিং জানতে হবে। আপনাদেরকে যাদেরকে ভিডিও দিছি তারা তো দেখছেন, দেখলে মোটামুটি বোঝার কথা। আর যারা দেখেন নাই সমস্যা নেই, পরে দেখতে দেখতে পারেন। আমি এখন এখান থেকে কিছুটা পড়ায় নিব, কারণ এখান থেকে কিছু না পারলে আমি আপনাকে পরবর্তীতে নিতে পারবো না। আচ্ছা, এখন আমি যদি গতদিনের মাইক্রোডিকটা ওপেন করি, ওকে, রাউটারটা অন হয়ে গেছে। এটা আমরা অটোমেটিক মোডে কনফিগার করছিলাম, অর্থাৎ হচ্ছে ওই আইপি অটোমেটিক নিয়ে নিবে ওভাবে করছিলাম কনফিগারেশন। আমরা ডিসিপি ক্লায়েন্ট দিয়ে করছিলাম। ঠিক আছে, এখন এই ইনফরমেশনটুকু আমি নিই আইপি থেকে, ডিসিপি ক্লায়েন্ট, এখান থেকে এটা ওপেন করে স্ট্যাটাস। এখান থেকে আমাদের কিছু জিনিস বোঝার আছে। এটা অটোমেটিক নিছে, আপনি এটা ম্যানুয়ালি কিভাবে ক্যালকুলেশন করবেন সেই জিনিসটা আমরা এখন দেখবো, বা আইপি অ্যাড্রেসিংটা জানবো। যারা অলরেডি ভিডিও দেখছেন তারা বুঝে গেছেন আমি কি পড়াবো, আর যারা দেখিনে তারা দেখেন। আর যারা দেখছেন তারা যদি মাঝখানে কোনো প্রশ্ন থাকে কইরেন। ওকে, ডিসিবি ক্লায়েন্ট দিলে আমার মাইক্রোটিক অটোমেটিক একটা আইপি নিচ্ছে, যেটা ইনফরমেশনটা হচ্ছে এখানে 10.10.13/24, 10.10.13 হচ্ছে গেটওয়ে, টিএনএস হচ্ছে 8888 আর 4222। এখন প্রশ্ন হচ্ছে আইপি অ্যাড্রেস কি, দেখতে কেমন সেটা আমরা জানি কিনা, সেটা আমরা আগে দেখি। এই ফোল্ডারটা আমি শেয়ার করে দিব। সো প্রথম ছবিটাতে যদি আমি একটু দেখি, এখানে খেয়াল করে দেখেন আইপি অ্যাড্রেসের টোটাল 5টা ক্লাস আছে। ক্লাসলেস আবার ক্লাসফুল অ্যাড্রেসিং নিয়ে পরে আলোচনা করব, সেখানে আমি যাচ্ছি না। আইপি অ্যাড্রেসকে ক্লাসের ভিত্তিতে 5 ভাগে ভাগ করা হয়: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। আচ্ছা, আইপি অ্যাড্রেসের 4টা ভাগ থাকে। যে কোনো আইপি অ্যাড্রেসে আপনি দেখবেন না কেন IPv4 অ্যাড্রেস, এটার আপনার টোটাল 4টা ভাগ থাকে। ভাগটা হচ্ছে প্রথমটাকে বলে ফার্স্ট অক্টেট, এরপর ওটাকে বলে সেকেন্ড অক্টেট, তারপর একটা থার্ড অক্টেট, এরপর একটা ফোর্থ অক্টেট। মানে এই যে ডট গুলা যে আমরা দিই, এই ডটের প্রতিটা এক একটা অক্টেট। অক্টেট 1, অক্টেট 2, অক্টেট 3, অক্টেট 4, 4টা অক্টেট। আচ্ছা, এই প্রতিটা অক্টেটের মধ্যে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 0, আর সর্বোচ্চ সংখ্যা হইতে পারে 255। এটা মাথায় রাখেন। অর্থাৎ এখানে 4টা ভাগ আছে, প্রতিটা ভাগে সর্বনিম্ন সংখ্যা হইতে পারবে 0 এবং সর্বোচ্চ সংখ্যা হইতে পারে 255। এর বেশি হওয়ার সুযোগ নাই। কেন এটা 255? কারণ IPv4 এর প্রতিটা অক্টেটে 8টা করে বিট থাকে, 8 বিট। আচ্ছা, আমি একটা ফ্রেশ জানি, তাহলে বুঝতে সুবিধা হবে।
আমি যখন কোন একটা আইপি লিখি, এখানে 4টা অক্টেট থাকে। ফার্স্ট অক্টেট ডট, এরপরে সেকেন্ড অক্টেট, দেন থার্ড অক্টেট, এন্ড লাস্টলি ফোর্থ অক্টেট। 4টা অক্টেট থাকে। আচ্ছা, টাইপ অ্যাড্রেস পাশাপাশি লিখিও, যেটা আমার বাসায় এই লিস্ট থেকে নিচ্ছে। এটা একটু আগে আমরা এখানে দেখছি, কত পাইছে দেখি, 10 10 13 18। ঠিক আছে, এটা আমি এখানে লিখি 10 10 10 13 18। ওকে, বোঝার জন্য একটু গ্যাপ গ্যাপ দিয়ে রাখতেছি, 10 10 13 18। সো এখানে আমরা বুঝলাম যে একটা আইপি অ্যাড্রেসের মধ্যে 4টা অক্টেট থাকে। প্রতিটা অক্টেটের মধ্যে সর্বনিম্ন সংখ্যা হতে পারে 0, সর্বোচ্চ হতে পারে 255 পর্যন্ত। এভাবে 0 থেকে 255, অ্যাগেন 0 থেকে 255, অ্যাগেন 0 থেকে 255। অর্থাৎ এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 255, এর বেশি বা কম হওয়ার সুযোগ নেই। এটার কারণ হচ্ছে IPv4 এর প্রতিটা অক্টেটে 8টা করে বিট থাকে, 8 বিট। সো একটা IPv4 এ যদি আপনি টোটাল বিটের সঙ্গে হিসাব করেন, তাহলে আপনি 32টা বিট পাবেন। অর্থাৎ প্রতিটা অক্টেটে 8টা করে বিট থাকে। 8টা বিট বলতে কি বোঝাচ্ছি, বাইনারির 8টা ওয়ানকেই আপনি 8টা বিট বলতে পারেন। 1 2 3 4 5 6 7 8। এই 8টা ওয়ানই হচ্ছে 8 বিট। অর্থাৎ একটা IPv4 অ্যাড্রেসের মধ্যে টোটাল বিট থাকে হচ্ছে 32টা। 32 বিট অ্যাড্রেস একটা IPv4। ঠিক আছে, তো এই 32 বিটের মধ্যে এবার যত ক্যালকুলেশন বা যত হিসাব সবকিছু আপনাকে করতে হবে। আরেকটা সহজ হিসাব হচ্ছে, কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে IPv4 এ কতগুলো অ্যাড্রেস আছে, এরকম একটা প্রশ্ন সহজে করতে পারে। একদম সহজভাবে বলবেন এখানে অ্যাড্রেস আছে 2 to the power 32টা অ্যাড্রেস আছে, যেটাকে ক্যালকুলেট করে মনে হয় 4 বিলিয়ন আসবে সম্ভবত, যদি আমি ভুল না করি। IPv4 এ কতগুলো অ্যাড্রেস আছে জিজ্ঞেস করলে 2 to the power 32। এই 32 থেকে আসছে, ওই যে প্রতিটা অক্টেটে 8 বিট 8 বিট করে টোটাল যে 32 বিট, এই 2 to the power 32 তে 4 বিলিয়ন অ্যাড্রেস হচ্ছে IPv4 এ আছে। আমরা এই মুহূর্তে দেখতেছি হচ্ছে এটা IPv4। IPv4 আরেকটা আছে, ওইটা আমাদের দেশে এখনো ওভাবে আসে নাই বা ইউজ করতেছি না এখন আমরা। একটা হচ্ছে IPv6। এটা হচ্ছে 32 বিটের অ্যাড্রেস, মানে 2 to the power 32টা অ্যাড্রেস এখানে আছে। আর IPv6 হচ্ছে 128 বিটের অ্যাড্রেস, মানে 2 to the power 128। ওখানে অনেক বেশি অ্যাড্রেস আছে IPv4 এর তুলনায়। আচ্ছা, এখন এখানে 8 বিট বলতে আমি 8টা ওয়ান বুঝাচ্ছি। এই 8টা ওয়ান আপনার পরবর্তীতে বুঝবেন বা কাজে লাগবে, সেখানে আমরা আসবো। ঠিক আছে, সো এখান থেকে যে কটা ইনফরমেশন আমরা পাইলাম, এটা একটু আমরা আবার একটু মনে রাখি। একটা IPv4 অ্যাড্রেসের 4টা ভাগ থাকে। প্রথমটাকে ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট বলে। ওকে, একটা IPv4 অ্যাড্রেসের প্রতিটা অক্টেটের সর্বনিম্ন সংখ্যা 0, সর্বোচ্চ হইতে পারে 255 পর্যন্ত। কেন সর্বোচ্চ 0 থেকে 255? কারণ সর্বনিম্ন আপনি যদি সবগুলা 0 লেখেন, তাহলে 8টা 0 আপনি দিতে পারবেন, যেহেতু 8 বিটের অ্যাড্রেস। তো এটাকে ক্যালকুলেশন করলে বাইনারি থেকে ডেসিমালে 0ই পাবে। ডেসিমাল বাইনারি কনভার্সন আমরা একটু পরে দেখবো। আর সবগুলাকে যদি আপনি 1 লেখেন বাইনারিতে, এটাকে আমরা কনভার্সন করলে দেখবেন আসবে হচ্ছে 255। এই কারণে IPv4 এর প্রতিটা ভাগে 0 থেকে 255 পর্যন্ত সংখ্যা বসতে পারে। আচ্ছা, তাহলে ওই ছবিতে এখন আমরা ফেরত যাই, প্রথম যে ছবিটাতে আমরা ছিলাম। হ্যাঁ, আচ্ছা, এই ছবিটা যদি এখন আমরা ভালো মতো দেখি, তাহলে ক্লাস এ, এটা একটা ভাগ আর কি, শ্রেণী বিন্যাস। ক্লাস এ, আমরা প্রথম অক্টেটটা খেয়াল করব। ঠিক আছে, এখানে 1 থেকে 126 লেখা আছে। আমি সহজ করে দিই, এখানে কারণ আছে এটা লেখার। প্রথম অক্টেটটা যদি 0 থেকে 127 এর ভিতরে হয়, 0 থেকে 127, অর্থাৎ কোন একটা আইপি অ্যাড্রেসের ফার্স্ট অক্টেটে যদি 0 থেকে 127 এর মধ্যে কোনো সংখ্যা থাকে, তখন আপনি সুযোগ বন্ধ করে বলে দিবেন যেটা হচ্ছে ক্লাস এ। আর এটার ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে প্রথমটা 255, বাকি সবগুলা 0। 255 বলতে এটাকে আমরা নেটওয়ার্ক বিট বলি, আর বাকি সবগুলা 0 মানে এটাকে আমরা হোস্ট বিট বলি। অর্থাৎ এখানে আমি হোস্টের সংখ্যা পাবো হচ্ছে 2 to the power 24। এতগুলা ল্যাপটপ, ডেস্কটপ বা হোস্ট আপনি কানেক্ট করতে পারবেন। সাবনেট মাস্ক হচ্ছে কোন একটা আইপি অ্যাড্রেসের সাথে কতগুলা হচ্ছে আপনার
আহ, মানে হোস্ট আপনি পাবেন বা কানেক্ট করতে পারবেন সেটা মার্ক করে, বা একটা আইপি অ্যাড্রেসের পরিধিটা, যে আইপি অ্যাড্রেসের যে একটা সাবনেট আপনি নিচ্ছেন, এই সাবনেটে কতগুলো অ্যাড্রেস আপনি ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে আমার এই ক্লাস মানে সাবনেট মাস্কটা ডিনোট করে। নর্মালি ক্লাস এর সাথে সাবনেট মাস্ক হয়, তার ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে প্রথমটা 255, বাকি সবগুলো হচ্ছে 0। সেম ভাবে ক্লাস বি হচ্ছে প্রথম অক্টেটটা যদি 128 থেকে 191 ভিতরে হয়, প্রথম অক্টেটে যদি একটা যে অ্যাড্রেসটা থাকবে সেটা যদি ফার্স্ট অক্টেটে 128 থেকে 191 ভিতরে হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ক্লাস বি। এটার ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে দুইটা 255, বাকিগুলা 0। তার মানে এখানে হোস্ট বিট হচ্ছে এই দুইটা, অর্থাৎ 16 বিট, আর নেটওয়ার্ক বিটে পড়তেছে এই 16 বিট। সেখানে কয়টা হোস্ট যদি আপনি পাবেন এটা জিজ্ঞেস করে কেউ, ইজিলি বলে দিবেন যে এখানে 2 টু দি পাওয়ার 16টা অ্যাড্রেস আমরা পাইতে পারি। আচ্ছা, আর সি একদম সহজ, সিতে হচ্ছে প্রথম অক্টেটটা যদি 192 থেকে 223-এর ভিতরে হয়, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ক্লাস সি অ্যাড্রেস, 192 থেকে 223-এর মধ্যে। এটা নর্মালি ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে সবগুলা 255, লাস্টের অংশটা 0, মানে এখানে 2 টু দি পাওয়ার 20, সরি 2 টু দি পাওয়ার 8টা অ্যাড্রেস আমরা পাবো। যেহেতু এখানে 8 বিট করে প্রতিটা অক্টেটে থাকে, 24 বিট এখানে নেটওয়ার্ক পোর্শনে চলে যাবে, আর হোস্ট পোর্শনে শুধু 8টা বিট থাকবে, অর্থাৎ সি ক্লাসে হোস্টের সংখ্যা কম, বা আমি যদি স্পেসিফিক বলি 256টা হোস্ট আপনি সি ক্লাসে পাবেন বা রাখতে পারবেন। আচ্ছা, এখন ডি আর ই আমরা ব্যবহার করি না, এগুলো আলাদা স্পেশাল কেজে ইউজ হয়। এই ডি হচ্ছে মাল্টিকাস্টিং এর জন্য, যেটার রেঞ্জ হচ্ছে 224 থেকে 239-এর মধ্যে যদি কোনো ফার্স্ট অক্টেটের অ্যাড্রেস থাকে সেটাকে আমরা ক্লাস ডি ধরি। এটা মাল্টিকাস্টিং, এটা আমরা রেগুলার ইউজ করি না। আর ই ক্লাস হচ্ছে এক্সপেরিমেন্টের জন্য রাখা, এটার রেঞ্জ হচ্ছে প্রথম অক্টেটে যদি 240 থেকে 254, 240 থেকে 255, এখানে 54 না 55ই বলতে পারেন, 240 থেকে 255-এর ভিতরে যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লাস ই। ঠিক আছে, 54 দেওয়ার কারণ আছে, কারণ 54 এখানে লাস্ট অক্টেট, এই জন্য আপনি সহজভাবে 240 থেকে 255 পর্যন্ত এর ভিতরে যদি ফার্স্ট অক্টেট থাকে তাহলে সেটা ই ক্লাস। আমরা মূলত রিয়েল লাইফ কাজ করি হচ্ছে এ বি এবং সি ক্লাসের মধ্যে। আপনি যদি অ্যাপ্লিক থেকে পাবলিক এপিও কেনেন সেটা এ বি এবং সি ক্লাসের মধ্যেই পাবেন। ডিআরই নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, 127 লুপব্যাক, সেটা নিয়ে অন্য কোনো সময় হয়তো বা কথা হবে। আপাতত এখান থেকে আমরা জানলাম হচ্ছে আইপি অ্যাড্রেসের রেঞ্জটা, যে ক্লাস এ কতটুকু, ক্লাস বি কতটুকু, ক্লাস সি কতটুকু, এবং প্রতিটা ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক হচ্ছে আপনি কোনো একটা ব্লকের সাথে কতগুলা অ্যাড্রেস বা কতগুলা হোস্ট আপনি পাবেন, সেটা হচ্ছে সাবনেট মাস্ক ডিনোট করে। আচ্ছা, এখন আমি যদি প্রথমে যে আপনাদের একটা ছবি নিছি, এই ছবিটাতে আমি আবার ফেরত আসি, এখানে যদি একটু এখন মনোযোগ দিয়ে দেখি দেখি কতটুকু আপনারা আমার কথা বুঝছেন। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা তাহলে দেখি, স্ল্যাশ ধরেন এখন বুঝেন না বা অনেকে বুঝেন, স্ল্যাশ নিয়ে মাথা ঘামাইতেছি না। এখানে অ্যাড্রেস আছে 10, 10, 13, 18, আর সাবনেট মাস্ক আমি আমার কম্পিউটার থেকে আপনাকে দেখাই, যেহেতু সিআইডি আমি এখনো পড়াই নাই। আমি যদি কমান্ড প্রম্পটে গিয়ে আইপি কনফিগ লিখি, আচ্ছা এখানে খেয়াল করে দেখেন সাবনেট মাস্কটা আছে 3টা 255 0। তাহলে আমাকে প্রথমে বলেন তো 10, 10, 13, 244 এটা কোন ক্লাসের অ্যাড্রেস? স্যার এ ক্লাসে। ক্লাস ক্লাস এ, এ। ক্লাস এর অ্যাড্রেস। এবং এটার সাথে আমি সাবনেট মাস্কটা কোন ক্লাসের নিছি, ক্লাস এ না ক্লাস সি? ক্লাস সি। ক্লাস সি। আচ্ছা, তার মানে আপনি এখানে একটা জিনিস ফাইন্ড আউট করলেন, যেই ক্লাসের অ্যাড্রেস আমি ব্যবহার করতেছি সেই ক্লাসের সাবনেট মাস্ক আমি এখানে ব্যবহার করি নাই। আচ্ছা, এই ওটা সি এর 3টা 255 0 দেখে /24 হয়েছে, এটা একটু পরে পড়াচ্ছে, আসতেছি। তার মানে এখানে একটা জিনিস ফাইন্ড আউট করলাম, আমি ক্লাস এর সাথে ক্লাস সি এর সাবনেট মাস্ক নিচ্ছি। আসলে বিষয়টা এখানে এমন দাঁড়াইছে, এখন আর আগের মতো আমরা যে শুরুতে যখন আইপি অ্যাড্রেসিং আমরা করতাম, বা তখন ছিল হচ্ছে ক্লাস ফুল অ্যাড্রেসিং, অর্থাৎ ক্লাস এ নিলে আপনাকে 3টা 255, একটা 255, বাকি সব 0 নিতে হবে। এটাকে ক্যালকুলেট করলে /8 আসে, সেটা আমি পড়াচ্ছি একটু পরে। তার মানে আপনি বাধ্য ক্লাসের কোনো অ্যাড্রেস যদি নেন তাহলে প্রায় 1,67,77,216টা আইপি আপনাকে হোস্ট হিসেবে রাখতে হবে। কিন্তু এটাতে
একদিকে যেমন আইপির অপচয় হয়, অন্যদিকে ব্রডকাস্ট ডোমেনটা বড় হয়, আরো অনেক রকম সমস্যা আছে। ও এপনিকের আইপি দেওয়ার ক্ষেত্রেও ক্লাস এর যদি কোনো আইপি কাউকে দিতে হয় বা কেউ কিনে, তাহলে এপনিক তাকে পুরো একটা ব্লক দিয়ে দিতে হচ্ছে। তো একটা একটা কোম্পানির বা একটা অর্গানাইজেশনের হাইয়েস্ট ধরেন আপনার 256টা, 512টা বা 1000টা আইপি দরকার। সে এতগুলো আইপি নিয়ে কি করবে? তারও যেমন লস, আবার এপ্লিকেশনের লস, আইপির ইউজটা প্রপার হবে না। তখন এই ক্লাস ফুল অ্যাড্রেসিংটাকে ক্লাসলেস করে ফেলছে। ক্লাস ফুল অ্যাড্রেসিং মানে হচ্ছে যেই ক্লাস সেই ক্লাসের সাবনেট মাস্ক আপনি নিবেন, কিন্তু এখন যখন ক্লাসলেস অ্যাড্রেসিং করছে, এখন আপনি যে কোনো ক্লাসের সাথে যে কোনো সাবনেট মাস্ক আপনি নিতে পারেন। এবং মোস্ট অফ দি কেসে আমরা /24 বেশি ইউজ করি, বা সাবনেট মাস্ক দেখবেন 3টা 255 এটাই আমরা বেশি ইউজ করি। তার মানে এমন না যে আপনি কম বেশি করতে পারবেন না। ঠিক আছে। এখন আপনাকে একটা টার্ম শিখতে হবে, সেটা হচ্ছে সিআইডিআর, যেটাকে আমরা বলি হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমেন রাউটিং। ক্লাসফুল অ্যাড্রেসিং খুব সহজ বোঝা যায়, 3টা সাবনেট মাস্ক মনে রাখলেই ক্লাসফুল অ্যাড্রেসিং আপনি পারতেছেন। এটা এখন তার ক্লাসফুল হয় না, এখন ক্লাসলেস হয়। So, এই হচ্ছে সিআইডিআর, যেটাকে আমরা বলি হচ্ছে ক্লাসলেস ডোমেইন। ইন্টারডোমেন রাউটিং। এই জিনিসটা ব্যবহার করে আমরা এখন যে কোনো ক্লাসের আইপির কে যে কোনো ক্লাসের সাবনেট মাস্কের সাথে কনভার্ট করে নিতে পারি। এখন এই সিআইডিআর ক্যালকুলেশনটা আপনাকে একটু শিখতে হবে। এটা কঠিন কিছু না, সহজ জিনিস। তবে তার আগে বাইনারি ডেসিমেলের ক্যালকুলেশনটা আমাদেরকে পারতে হবে। আচ্ছা, তাহলে সেটা একটু শিখি। বাইনারি ডেসিমেলের ক্যালকুলেশন নর্মালি যদি আমরা ছোট ক্লাসে যেভাবে করছেন আমি দেখাই, সেভাবে আমি করব না। ধরেন আপনি ডেসিমালের 10 লিখছেন, এবার ডেসিমাল মানে হচ্ছে আমরা ছোট থেকে যে পদ্ধতিতে পড়াশোনা করছি, এটা ডেসিমালের 10। এখন এটাকে যদি বাইনারিতে ক্যালকুলেশন করতে হয় তাহলে কত হবে? ঠিক আছে, অঙ্কটা হচ্ছে এরকম। তো এটা সহজভাবে আমরা 2 দিয়ে ভাগ করতাম। 2 দিয়ে যদি 10কে আপনি ভাগ করেন, এই ভাগ অঙ্ক আবার অনেকে পারে না। 5 × 2 = 10। তাহলে এখানে ভাগফল হচ্ছে 0, সরি ভাগফল হচ্ছে 5, আর ভাগশেষ হচ্ছে 0। ভাগফলটা নিচে বসে, ভাগশেষটা ডানে বসে। সেম ভাবে যদি 2 দিয়ে 5কে ভাগ করেন, 2 × 2 = 4। ঠিক আছে, ভাগটা দরকার হলে পাশে দেখাই, কারো বুঝতে অসুবিধা হলে। 2 × 4, ভাগশেষ থাকবে 1, সেই পাশে চলে যাবে 1। আচ্ছা, সেম ভাবে যে 2 দিয়ে 2কে ভাগ করেন, 2 × 1 = 2, ভাগশেষ থাকে 0। এবার যদি 2 দিয়ে ভাগ করতে যান, 1কে কিন্তু আর ভাগ করতে পারবেন না, দশমিক আনতে পারবেন না। সো আপনি এখানে 0 করে দিবেন, ভাগফল 0 করে এই রিমেনিং অংশটাকে ভাগশেষে নিয়ে যাবেন। অর্থাৎ এখানে 0 দিয়ে আমি রেস্ট ভ্যালুটাকে এই পাশে নিয়ে যাব। এখন যদি নিচের থেকে উপরের দিকে সাজায় লিখি, তাহলে 10-এর বাইনারি ক্যালকুলেশন আসবে হচ্ছে 1010। কিন্তু এই পদ্ধতিতে যদি আপনি ক্যালকুলেশন করতে যান, অনেক সময়ের প্রয়োজন, এবং মানে বিরক্তি ধরে যাবে একটা সময়, কারণ আমাদের এখানে অনেক ক্যালকুলেশন করা লাগতে পারে। আসলে এত ক্যালকুলেশন লাগবে না, অল্প কয়েকটা জানলে আপনার হয়ে যাবে। তারপরে যেহেতু বেসিকটা শিখাচ্ছি, আমি বেসিকটা একবারে শিখাই দিচ্ছি। সো 10-এর বাইনারি কিভাবে বের করছে এটা আপনি দেখলেন, কিন্তু এভাবে বের করতে হবে না। আপনাকে আমি সহজ বুদ্ধি শিখাই দিচ্ছি, খুব দ্রুতই আপনি বের করতে পারবেন। ঠিক আছে, সেটা হচ্ছে 2 এর ফ্যাক্টর করে করে আমরা বের করব। আচ্ছা, 2 এর ফ্যাক্টর যদি কেউ না জানে, একটু ওয়েট করেন, তাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমরা 2 টু দি পাওয়ার যে একটু আগে 8, 24, 32 বিভিন্ন কথা যে বললাম, তাই না? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4 5টা বিট, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, এবং 2 টু দি পাওয়ার 7। আচ্ছা, এগুলাকে যদি ক্যালকুলেশন করি, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। কেউ যদি এটা করতে না পারেন বা জানা না থাকে, সূচকের অঙ্ক এগুলো আমরা ছোট ক্লাসে করছি, যদি কেউ না করে থাকেন, এই যে 2 এর ফ্যাক্টর কত? 0, তাই না? এই দেখেন 1 আসে, এভাবে ক্যালকুলেশন করছি। 2 স্কোয়ার বের করবেন, তাহলে 2 এর পাওয়ার 2, 4 আসে, মানে 2টা 2 গুণ করবেন, 2 স্কোয়ার মানে 4 সেটা। আচ্ছা, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে একটা 2 গুণ করলে 2 হয়, 2টা 2 গুণ করলে 4 হয়, 3টা 2 গুণ করলে 8 হয়, 2 × 2 = 4, 4 × 2 = 8, এগুলো গুণের নামতা। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, ক্যালকুলেটর বের করতে পারেন। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। 64, আর 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। 128। এই হচ্ছে আমার 8টা বিট
বা কম্পিউটারের মেমোরি ডিভাইস গুলো আসলে এই ফরম্যাটে কাজ করে। তো এখানে ক্যালকুলেশনটা সাজায় নিলাম। এখন দেখেন যে এটা তো একটা সুবিধা কি পাবেন। একটু আগে আমি ডেসিমাল পদ্ধতিতে 10-এর বাইনারি বের করতেছিলাম ভাগ করে করে, কিন্তু এখানে আপনি ছোট্ট একটা ক্যালকুলেশন করে এটা শিখে ফেলতে পারবেন। আচ্ছা, ডেসিমালে যে 10, এখানে এখানে আমাকে বলেন এখানে যে সংখ্যাগুলো লিখছি কোন সংখ্যাগুলো যোগ করলে 10 হবে। ক্যালকুলেশন 128, 64, 32, 16, 8, 4, 2, 1। এখন আমি 10, এখানে কত কত যোগ করলে 10 পাবো, কেউ কি বলতে পারবো? 28। 8 আর 2 যদি কেউ যোগ করে 10 পাবে। সো যেগুলো যোগ করে 10 পাবেন সেই বরাবর আপনি 1 দিবেন, আর যেটা বাকিগুলা 0 দিয়ে আপনি ফিল আপ করে দিবেন। ফ্রন্টও 0 দিতে পারেন, আপাতত দরকার নাই। সো 10-এর বাইনারি কিন্তু 1010 আপনি বের করে ফেলছেন। ঠিক আছে। আচ্ছা, আর একটা শিখাই, এগুলো এটাও আমার দরকার নেই, এই ক্যালকুলেশনের দরকার নেই, বাট একটু বেসিক জন্য এই জন্য শিখাচ্ছি। আমি 20-এর বাইনারি বের করতে চাই, তাহলে কত কত আমি এখানে মানে যোগ করতে হবে বলেন? 16 আর 4। 16 আর 4, তাহলে 16 বরাবর আমার 1 হবে, 1 আর 4 4 বরাবর বরাবর 1। 1 হবে, 10100। তো মোটামুটি আপনারা ক্যালকুলেশন শিখে গেছেন। আচ্ছা, তাহলে আমার মূল ক্যালকুলেশনে চলে যাই। এতগুলো লাগবে না, মূলত 8টা ক্যালকুলেশন মনে রাখলেই হয়, এটা আরো ইজি মনে হবে। 128 একটা বাইনারি সংখ্যা, সরি ডেসিমাল সংখ্যা, এটার বাইনারি যদি করি কত আসবে বলেন তো? 1 0। 0 0 0 0 0 0। কারণ 128 এখানে সরাসরি আছে, দেখেন এই যে 128। আচ্ছা, আচ্ছা, এর পরেরটা যদি আমি বের করি যোগ। আচ্ছা, এবার বলি 192 কত কত যোগ করলে 192 হয়, সহজভাবে বলি। 128 আর 64 দুটোই। প্রথম দুইটা যোগ করেন, 128 আর 64 যোগ করলে 192 হয়, আর বাকি সব 0। কারো মনে প্রশ্ন হতে পারে যে স্পেসিফিক এই সংখ্যাগুলাই কেন করতেছে, অন্যগুলা কেন করতেছে না। আমি উত্তর দিচ্ছি, একটু ধৈর্য নিয়ে আগে দেখেন। আপনি যে কোনো ক্যালকুলেশনই পারবেন। আমি 0 থেকে 255, এটা যদি ডেসিমাল সংখ্যা ধরেন, এই সংখ্যার যে কোনো ইকুইভ্যালেন্ট সংখ্যা আপনি এই চার্ট থেকে বের করতে পারবেন, কিন্তু স্পেসিফিকলি আমার এই কয়টাই লাগবে। কেন লাগবে আমি পরে যাচ্ছি। আচ্ছা, এরপরেরটা হচ্ছে 224। তাহলে 224 বের করতে কয়টা ওয়ান লাগবে দেখেন? 128, 64, 32, এই তিনটা লাগে, যোগ করে যদি দেখেন দেখবেন এই তিনটা লাগবে, আর বাকি সব আমার 0 হবে। আচ্ছা, এর পরের সংখ্যাটা হচ্ছে 240। উপরে লিখি, নিচে জায়গা নেই। আচ্ছা, এটাকে টান দিয়ে একটু বড় করা যায়। 240, তাহলে এখন প্রথম দিক থেকে যোগ হবে, ঠিক আছে। 128, 64, 32, 1, 16। বুঝতে অসুবিধা হলে দেখেন, এখানে ক্যালকুলেট করে দেখা দিই। 128, 64, 32, 16, 240। ওই শুরুর দিক থেকে হিসাব করলে হচ্ছে 4টা ওয়ান, আর বাকি সবগুলা 0। আচ্ছা, এর পরেরটা হচ্ছে 248। তাহলে সচরাচর বলে দিতে পারতেছেন যে প্রথম 4টা থাকবে, 5টা ওয়ান হবে। ওকে, তাহলে আরেকটু জায়গা লাগে বেশি। 248-এর পরে হচ্ছে 252। 252 করতে আপনার ওয়ান লাগবে 1 2 3 4 5 6টা। 5টা আগে করছেন, 48-এ 5টা লাগছে, 52-তে 6টা লাগবে। ওকে, এরপর হচ্ছে 254 করতে কয়টা লাগবে? আর একটা ওয়ান বাড়বে। সব সেম রাখলাম, আর একটা ওয়ান বাড়বে, 7টা ওয়ান লাগবে। আর 255 করতে আপনার ওয়ান লাগবে আর একটা বেশি, সবগুলা দিয়ে লাস্টেরটা ওয়ান হবে, মানে 8টা ওয়ান লাগবে। সো স্পেসিফিক 128, 192, 224, 240, 248, 252, 254, 255, এইগুলার কয়টা ওয়ান লাগে, এই ক্যালকুলেশনটা আপনি পারলে এখন আপনাকে আমার সিআইডি এর বোঝাতে কষ্ট হবে না। ভিডিওতে আছে, সো ভিডিও থেকে দেখে দেখে এগুলা পরে বের করতে পারবেন। আচ্ছা, এখন এই ছবিটা খেয়াল করেন। এই ছবিটাতে যদি আসেন, কমন একটা দেখেন আগে, যেটা আপনি একটু আগে পড়ে আসছেন। এখানে একটা 255, বাকি সবগুলা 0। এটার ইকুইভ্যালেন্ট 8 কিভাবে লিখলো? এই প্রশ্নটার উত্তরটা আগে খুঁজেন। আমাকে বলেন 255-কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি কয়টা ওয়ান লাগে? একটু আগে খুঁজে একটা। আসছেন। 4টা আছে। 8টা ওয়ান লাগে। যদি ভুলে যান, আমার একটা ক্যালকুলেশন ফাইল আছে, এখানে যে দেখেন সুন্দর করে লেখা আছে 255 করতে 8টা,
54 করতে 60টা, এভাবে লেখা আছে আর কি। এটা একটু আগে দেখছেন, কিন্তু ক্যালকুলেশনটা এখানেও আছে, একটু শর্ট ফর্মে রাখা আছে, ওটা আমি একটু বড় মানে বড় করে ডিসপ্লে আকারে দেখাইছি, আপনি এখানেও পাবেন কয়টার জন্য কয়টা ওয়ান লাগে, ক্যালকুলেশনটা এখানে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে ফেরত আসি। তাহলে 255 করতে আমার 8টা ওয়ান লাগে, 8টা বাইনারি ওয়ান। ঠিক আছে, সো এটা 8 হয়েছে। আচ্ছা তাহলে নুন আরেকটা যান, 255, 255, 0 0, এটার সিআইডি এর 16 হচ্ছে। তার মানে 255 করতে 8টা বিট, পরের 255 করতে 8টা বিট, 8 আর 8 যোগ করলে হয় 16। আচ্ছা আরেকটা নুন দেখি, 3টা 255, লাস্টেরটা 0, এটা কেন 24 হইলো? প্রথমটার জন্য 8টা বিট লাগবে, পরেরটার জন্য 8টা লাগবে, তারপরেরটার জন্য 8টা লাগবে, তিনটা যোগ করেন তাহলে 24 পান, 3 8 24। সো /8/16 এবং /24 বুঝছেন কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই ভাই বুঝতে পারছি। বাকিদেরকে রেসপন্স করতে হবে, না বুঝে চুপচাপ যদি বসে থাকেন তাহলে কিন্তু আমি শিখাতে জি, পারবো না। ঠিক আছে বুঝতে ক্লিয়ার। পারছি। হ্যাঁ, বুঝতে তবে পারছি। এটুক বলে দিই, যারা ভিডিওটা আগে দেখে আসছে ওদের কাছে একটু ইজি মনে হইতেছে, আমি বলার আগে উনি বুঝতেছে যে আমি কি বলবো বা আসলে কি হচ্ছে এখানে। যারা আজকে নতুন দেখতেছে তাদের কাছে একটু প্যানিক লাগতে পারে, বাট জিনিসটা সহজ। আপনি আরেকবার যদি ওই ভিডিওটা দেখেন আজকের ক্লাস করার পরে, আপনি ইজিলি বুঝে যাবেন। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, এই চার্টের মধ্যে আছে /1 থেকে, আমাদের যতটুকু লাগবে আমি ওটুকু রাখছি, /8 থেকে /32 পর্যন্ত রাখছি। এখানে যতগুলো সংখ্যা আছে খেয়াল করে দেখেন, ওই যে যা শিখছেন, এই যে 128, 192, 224, দাঁড়ান হিজিবিজি হয়ে গেছে, 128, 192, 224, 240, 248, 252, 254, 255, ওই যেগুলোর হিসাব শিখছেন ওইটুকুই আছে। আবার অন্য একটা থার্ড অক্টেটে যে খেয়াল করেন, বা এখান থেকে আসি, প্রথমে তো 255 ছিল, ওকে, এটা ফিল আপ, এটা বাড়াতে কমাইতে পারবেন না, এরপরের থেকে বাড়তে পারবে একটা একটা করে বিট। যখন আমরা 9টা বিট নিই তখন 255 আর এক বিটের জন্য 128 আসে, তারপর আবার 192, 224, 40, 48, 52, 54, 55, একই জিনিসটাই দেখেন বারবার রিপিট হচ্ছে। যখন এগুলো সব শেষ তখন দুইটা 255 হয়ে যায়, তখন আবার 128 থেকে এখানে শুরু হয়। এই জন্য এক্স্যাক্টলি ক্যালকুলেশন ওই কোডটুকুই লাগবে, সবগুলো দরকার নাই, এটুক ক্যালকুলেশন যদি পারেন হবে। আচ্ছা, এখন তাইলে সহজভাবে একটা ধরেন যে কোনো একটা করি, যদি এটা বুঝবেন, তারপর আমি এটা মুছে ফেললাম, 25-এর পরে 26 হয় বুঝতেছে, তবে এটা 26 কিভাবে হয়েছে বা এটা সিআইডি এরটা কিভাবে বের করবো সেটা এখন শিখেন। এখানে 255, 255, 255, 192 আছে। 255 মানে তো চোখ বন্ধ করে বলতে পারবেন যে 8টা বিট লাগে, তো এখানে 8টা বিট, 8টা বিট, 8টা বিট। এখন আমাকে কেউ বলেন 192 হইতে কয়টা বিট লাগে, মানে ওয়ান কয়টা লাগে? দুইটা। 2টা লাগে। তাহলে যোগ করে দেখেন তো, 24 আর 2 26 হয় কিনা, উত্তর মিলে। এই জিনিসটা 255, জি। 255, 255, 192, এটাকে ক্যালকুলেশন করলে কিভাবে 26 হচ্ছে, বুঝতেছেন কথাটা? বুঝতে পারছি। জি, বুঝতে আচ্ছা, পারতেছি। অন্য একটা র্যান্ডমলি করি, ধরেন এটা করি, ঠিক আছে, 15 থাক এখানে, তো 128-এর 255 জন্য মানে তো 1, 190-এর 8, জন্য আর 54 জন্য হচ্ছে 60টা বিট। কেউ যদি আবারও মনে করেন যে এটা কোত্থেকে পাইতেছেন, একটু আগে ক্যালকুলেশনটা দেখাইছি, এই ফাইলগুলো তো আপনাকে দিয়ে দিব, এই যে এখানে সুন্দর করে এটার কোনায় এই যে লেখা আছে কয়টা ওয়ানের জন্য কোন সংখ্যাটা আসে। এটা একটু মুখস্থ করতে পারলে ভালো, নাহলে আপনি এই চার্ট বসায় ক্যালকুলেশন করতে পারেন, এটা মুখস্থ হয়ে যাবে কাজ করতে করতে। এটা মুখস্থ থাকলে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবেন, আর কিছু না। আচ্ছা আর একটা করি, /30, ঠিক আছে, কিভাবে আসলো? 255, 255, 255, 252, তো 55 মানে তো চোখ বন্ধ করে মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণ, যে 3টা মানে 8, 52তে কয়টা ওয়ান লাগে বলেন? আরেকটা 6টা। তাইলে এখানে আসবে হচ্ছে আপনার /30, যোগ দেন, 3 8 24 আর 6 যোগ দিলে 30। এখন এখানে মূলত আপনাকে পারতে হবে দুইটা জিনিস, /10 বললে এটার ক্যালকুলেশন কত হবে, বা শুধু এটা দেওয়া থাকলে এখানে সিআইডি এর কত আসবে, এই ভাইস ভার্সা ক্যালকুলেশনটা পারতে হবে। রিভার্সটাও পারবেন, কঠিন কিছু না। তারপরে আমি একটা শিখাই, ধরেন আমি একটা সাবনেট মাস্ক লিখি, ধরেন এখানে আমি একটা সাবনেট মাস্ক লিখলাম 255.255.0.0। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এটা সিআইডি এর কত হবে, আগে উত্তর দিয়েন না, ক্যালকুলেশন ওয়াইজ শিখেন। তাহলে সিআইডি এর ক্যালকুলেট করার জন্য আমাকে
ওয়ানের সংখ্যা জানতে হবে। 255 করতে 8টা 8টা 0 0, সো এটা যোগফলটা আসে 16। সো দুইটা 255 0, এটাকে আমি সহজভাবে যদি সিআইডি রে ক্যালকুলেট করি /16 হয়। কিভাবে /16 হলো? উল্টা ক্যালকুলেশনটা জাস্ট আবার করতেছি, দেখেন এখানে 255 করতে কয়টা বিট লাগে সেই জিনিসটা হিসাব করেন। 255 হইতে 8টা বিট লাগে, 8টা এবং 8টা, তাহলে 8 আর 8 যোগ করলে 16 হয়। তাহলে আমি এটার সিআইডি এর ভ্যালু /16 লিখতে পারি। সো এখন আমি একটা লিখি, আপনারা বলেন। 255 255 255 128, এটার সিআইডি আর কত হবে কে বলতে পারবো? এটা হচ্ছে 25। 25 ভাইয়া, 25। 25। ক্যালকুলেশনটা বলেন কিভাবে করলেন? 25 এর জন্য 8টা করে বিট, 3 8 24, আর 128 এর জন্য একটা বিট, 25। Yes, 324 এবং 25। তার মানে ওই সাবনেট মাসের জন্য আপনি বলতে পারেন /25। ওকে, জি। আচ্ছা, এবার মোটামুটি পারি আর না পারি আমরা অনেক কিছু মোটামুটি শিখছি। এখন এই যে 10 10 13 18 /24, এটার একটু আমরা ক্যালকুলেশন করি, বা এই আইপি অ্যাড্রেস ব্লকে কয়টা আইপি আমরা ব্যবহার করতে পারবো সেটা আমরা একটু জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। যারা বুঝতেছি না তারা যদি প্রশ্ন করে আমি বোঝানোর চেষ্টা করব, বাট একবার যদি আপনি কিছু না বলেন তাহলে অথবা আমি বুঝাতে পারবো না। আচ্ছা, আরেকটা জিনিস রয়েছে স্যার, বুঝি নাই। আরেকটা জিনিস আমাদের সামনে ওএসপিএফ করতে হলে দরকার প্রয়োজন হবে স্যার, ওই যে ওয়াইল্ড কার্ড মার্কসটা ওইটা একটু যদি বুঝিয়ে দিতেন। ওএসপিএফ তো অনেক দূর ভাই, রাউটিং এ তো যাইতে যাইতে 9টা ক্লাস লাগবে। তো ওয়াইল্ড কার্ড মার্কস অনেক দূরে ভাই, এত কাছে তো ওয়াইল্ড কার্ড মার্কস কেন? প্রথম মানে ওয়াইল্ড ক্লাস মানটা আমার পড়াতে সমস্যা না, এটা কঠিন কিছু না, বাট ওএসপিএফ করতে আপনি 9 নাম্বার ক্লাস পরে আগে বেসিক থেকে শিখেন, হয়তোবা আগে থেকে কাজ পারেন ওই জন্য জিজ্ঞেস করতেছেন। তো অসুবিধা না, যখন যেটা লাগবে যাবো। ওয়াইল্ড ক্লাস মানে আপনার লাগবেও না। সিসকোর ক্ষেত্রে আপনার ওয়াইল্ড ক্লাস মাস নিয়ে অনেক মাথা ব্যথা হয়, মাইক্রোটিকের দরকার নাই। আপনি ওয়াইল্ড ক্লাস মাস ছাড়াই ওএসপিএফ কনফিগার করতে পারবেন। সিসকোর ক্ষেত্রে লাগে শুধু, ঠিক আছে, কাজ করলে দেখতে পারবেন আর কি। সো যাক, যেটা শিখতেছি ওটার মধ্যে থাকি, তারপর যদি অ্যাডিশনাল লাগে তখন সেটাতে যাবো। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন 10 10 13 18 /24 এই আইপিটা আমার মাইক্রোটিক পাচ্ছে। আপনারাও আপনাদের ডিসিবি ক্লায়েন্ট থেকে একটা অবশ্যই একটা আইপি পাইছেন। এখন এখানে কি কি বাইর করে আপনাকে শিখতে হবে? প্রথম জিনিস আপনাকে শিখতে হবে সাবনেট মাস্ক কত হবে এটা। এখনই বলার দরকার নেই, আমি লিখে যাই। এরপরে আপনাকে জানতে হবে এটার নেটওয়ার্ক আইডি কত হবে। আমি শিখাবো এগুলো কিভাবে বের করে, আগে টার্মস গুলা বলতেছি। আচ্ছা, নেটওয়ার্ক আইডি আসলে আগেই দেওয়া উচিত। আচ্ছা, সাবনেট মাস্ক আগে বের করেন, সমস্যা নেই। এরপর হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা কি হবে? আচ্ছা, এগুলো সবই ক্যালকুলেশন করব, আগে আমি লিখে যাই একটু। যে কোনো একটা অ্যাড্রেস ব্লক দেখলে এই জিনিসগুলো বের করতে পারতে হবে। ফার্স্ট হোস্ট কত হবে, মানে কোথা থেকে আইপি আমি ব্যবহার করতে পারবো। আর লাস্ট হোস্ট কত হবে, লাস্ট কোন পর্যন্ত ব্যবহার করা যাবে। টোটাল ইউজেবল অ্যাড্রেস কতগুলা। আচ্ছা, আস্তে আস্তে শিখি। এবার আমাকে বলেন /24 মানে এটা সাবনেট মাস্ক আমরা কত বের করব। আচ্ছা, ধরেন সবাই ক্যালকুলেশন মুখস্থ বলে দিবেন, তারপরে আমি একটু ভাগ করে করি, কারণ যখন আমি ডিফারেন্ট আসবো কঠিন মনে হবে। প্রতিটা অক্টেটে 8 বিট করে দেওয়া যায়, তাহলে 8 + 8 + 8 + 0। 0। আচ্ছা, তাহলে এটার অনুযায়ী যদি লেখেন 8টা বিট মানে হচ্ছে দুটা তিনটা মানে 255, 8 বিট মানে 255 255 0। আচ্ছা, এবার কথা হচ্ছে নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি কি হবে কেমনে বুঝবেন? সবসময় মনে রাখবেন যেই পর্যন্ত আপনার 255 ফিল আপ হয় এই পর্যন্ত ফিক্স থাকে। এখানে 255 আছে 3টা, তার মানে আমার এই 3টা অক্টেট ফিক্সড, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ যেইটুকু আমার নেটওয়ার্ক পোর্শন ওইটা চেঞ্জ করা যায় না। চেঞ্জ করা যাবে শুধু হোস্ট পোর্শনে যেটা আছে, যেটা /24, এটা হচ্ছে আমার হোস্ট পোর্শন। এখন আমাকে কেউ একজন বলেন হোস্ট পোর্শনে এখানে সর্বনিম্ন সংখ্যাটা কত 0। আর সর্বোচ্চ সংখ্যা 255? 256। ওকে, 256 না, 255। 56 বলা যাবে না, 56টা অ্যাড্রেস আছে সেটা অন্য কথা, বাট 0 থেকে 255। আচ্ছা, এইটুকু আপনি বের করতে পারলে ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। তাহলে কতটুকু আমার ফিক্সড এটা আমি জানলাম, তাই না? তাহলে এখানে আপনি সহজ করে লিখে ফেলেন 10 10 13, এইটুকু আপনি ফিক্সড, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা নেটওয়ার্ক পোর্শনে পড়ে গেছে। চেঞ্জ করতে পারবেন লাস্টেরটা,
তাহলে যে কোনো অ্যাড্রেস ব্লকের প্রথম অ্যাড্রেসটাকে আমরা নেটওয়ার্ক আইডি বলি, অর্থাৎ 0। অর্থাৎ 13 0 হচ্ছে এটা নেটওয়ার্ক আইডি, আর ব্রডকাস্ট হচ্ছে লাস্টের অ্যাড্রেসটা। সো আবার লেখেন, পোর্ট ফিক্সড, 13 পর্যন্ত ফিক্সড, 255 হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। আচ্ছা, অনেক দূর চলে গেছি। তাহলে এবার ফার্স্ট হোস্ট মানে কোথা থেকে আইপি ব্যবহার করতে পারবেন, নেটওয়ার্ক আইডির পরের আইপিটাই হচ্ছে আপনার ফার্স্ট হোস্ট। এটা আপনি রাউটারে বসান, বা আমরা ইউজুয়ালি এটা রাউটারে বসাই, বাট এটাকে আমরা ফার্স্ট হোস্ট বলি। তার মানে 10.10.13.0 হচ্ছে নেটওয়ার্ক আইডি, এটার পরবর্তী অ্যাড্রেসটা হচ্ছে 13.1। ওকে, আর লাস্ট হোস্ট কিভাবে বের করবেন, যেটা আপনার ব্রডকাস্ট অ্যাড্রেস তার একটা ঘর আগে হচ্ছে লাস্ট হোস্ট, মানে 10.10 254 254। আচ্ছা, টোটাল ইউজেবল অ্যাড্রেস, টোটাল ইউজেবল অ্যাড্রেস হচ্ছে, এখানে টোটাল অ্যাড্রেস কতগুলো আছে কেউ একজন বলতে পারবো? 53। 2 to the power 8, কোন মানে 255? 256টা আছে। 2 to the power 8 কে ক্যালকুলেশন করে 256টা হবে, দুইটা বাদ যায়, দুইটা বাদ যাবে, দুইটা বাদ যাবে কারণ নেটওয়ার্ক আইডি আর ব্রডকাস্ট আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, এগুলোর আলাদা কাজ আছে। নেটওয়ার্ক আইডিটা রাউটিং এর ক্ষেত্রে ইউজ করে, ঠিক আছে, ব্রডকাস্ট অ্যাড্রেসের আলাদা কাজ আছে, এই দুটো আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। সো টোটাল ইউজেবল অ্যাড্রেস থাকে হচ্ছে 254টা। এখান থেকে আরো একটা বাদ যায়, রাউটারে তো আপনি একটা আইপি দিতে হবে, 1 বা 254 গেটওয়ে হিসেবে ব্যবহার করতে হয়। সো আসলে আমরা এক্স্যাক্টলি 253টা ইউজার কানেক্ট করতে পারি। এই ক্যালকুলেশনটা আমাদের বুঝতে কারো অসুবিধা আছে এখানে যেটাই মাত্র করলাম? না ভাইয়া। জি না, জি আমি না, বুঝতে পারছি। বুঝতে পেরেছি। এই ক্যালকুলেশন আজকে যিনি বুঝবেন না, তিনি বেসিক কনফিগারেশন যখন আমি করব তখন আপনি কিছু বুঝবেন না, শুধু হা করে তাকায় থাকবেন। সো না বুঝলে প্রশ্ন করার সুযোগ আছে। আচ্ছা, এটা আপনাদের কাছে মোটামুটি সহজ মনে হয়েছে আমি জানি, মানে অনেক কিছুই কমন আসলে দেখলেই পারছেন। এখন আমি একটু চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন যে আপনি কতটুকু শিখতে পারছেন। আমি একটা অ্যাড্রেস লিখলাম 10.10.13, অন্য আইপিও হইতে পারে, আমার নেটওয়ার্কটা আমি এভাবে সাজাচ্ছি এই জন্য এটাই দিচ্ছি, 150/25। ওকে, তাহলে এবার ডান পাশে লাল লালটার জন্য খেয়াল করেন, 18 কিন্তু না। তাহলে সাবনেট মাস্কটা কত হবে কেউ একজন বলেন? 255 255 255 255 আচ্ছা, এভাবে হিসাব করবেন, 8 8 8 পারেন, ঠিক আছে, 8 8 8 1, তাহলে 255 ঠিক আছে, পারি হয়তো বা আমরা সবাই, বাট এভাবে একটু ক্যালকুলেশন করলে যদি কোনো ল্যাকিংস থাকে সেটা দূর হয়ে যাবে। এবার বলেন নেটওয়ার্ক আইডি কত হবে। আচ্ছা, তার আগে আমাকে বলেন এখানে নেটওয়ার্ক পোর্শন কতটুক, কেউ বলতে পারবে? আচ্ছা, একটা এখানে ছবি, নেটওয়ার্ক পোর্শন হচ্ছে 128 ভাইয়া হলো কেন? 255 পর্যন্ত একদম। আচ্ছা 128 পর্যন্ত আছে। আচ্ছা, এই ছবিটা একটু দেখাই। আচ্ছা, এটা দেখাইতাম পরে, যাক এখন একটু দেখাই। নর্মালি ক্লাস ফুল অ্যাড্রেসিং এর ক্ষেত্রে ক্লাস এ যেটা অক্টেট বলছি না, এগুলোকে বাইটও আমরা ডাকি, 4 বাইট, ঠিক আছে, বা আপনি অক্টেট বলেন, সমস্যা নাই। প্রথম ক্লাস এ তে প্রথম অক্টেটটাকে বলে নেটওয়ার্ক আইডি, আর পরের তিনটাকে বলে হোস্ট আইডি, মানে এখানে 2 to the power 24টা অ্যাড্রেস আছে। সেম ভাবে ক্লাস বি এর ক্ষেত্রে প্রথম 2টা বাইট হচ্ছে নেটওয়ার্ক আইডি, পরের 2টা বাইট হচ্ছে হোস্ট আইডি, মানে 2 to the power 16টা অ্যাড্রেস আপনি এখানে পাবেন। আর ক্লাস সি এর ক্ষেত্রে প্রথম 3টা বাইট হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর পরের লাস্টের অক্টেটটা বা লাস্টের বাইটটা হচ্ছে হোস্ট আইডি, এখানে আপনার 2 to the power 8টা অ্যাড্রেস আপনি ব্যবহার করতে পারবেন। নেটওয়ার্ক পোর্শনে যতটুকু থাকে অতটুকুকে আমরা কোনো চেঞ্জ করতে পারি না, এটা ফিক্সড, যদি না আমার কাছে পুরো ব্লকটা না থাকে। আচ্ছা, তাহলে এই কথার ভিত্তি অনুযায়ী যদি আমি এই ক্যালকুলেশনটাতে আসি, এখানে আপনাকে আগে একটা সিম্পল জিনিস বুঝতে হবে। আমার এটা আসলে /24 ছিল পুরোটা, আমি 25 করছি। আচ্ছা, 25 যদি করেন একটু ঠান্ডা মাথায় বুঝেন, আপনার নেটওয়ার্ক পোর্শনে আছে 25টা বিট, তাহলে হোস্ট পোর্শনে কয়টা বিট আছে কেউ বলতে পারবো? টোটাল হচ্ছে 32টা বিট। নেটওয়ার্কে যদি 25টা বিট যায়, হোস্টে কয়টা আছে? 7টা 60টা বিট আছে। এটা বুঝতে কারো অসুবিধা আছে? 25 আর 7 বিয়োগ যোগ করলে 32 হয়, 25 থেকে 32 বিয়োগ দেন 7 হয়। হোস্ট পোর্শনে আমার 60টা বিট আছে, তার মানে আমার হোস্টের সংখ্যা কতগুলো হবে? 2 to the power 7। আচ্ছা, 2 to the power 7 ওই ক্যালকুলেশন শিট থেকে বের করতে পারবেন, আমি এখান থেকে দেখাই। 2 power 7,
128টা। আচ্ছা, খেয়াল করেন, আপনার এখানে টোটাল অ্যাড্রেস ছিল কিন্তু 256টা। আমি একটু এটা আবার ভেঙে লিখি। 10.10.13.0/24 যখন ছিল, এখানে অ্যাড্রেস ছিল 0 থেকে 255 পর্যন্ত, মানে 256টা আইপি ছিল। ঠিক আছে, এখন এখানে কিন্তু যখন আপনি 25 করছেন, তখন কিন্তু এটা দুই ভাগ হয়ে যাচ্ছে, 256টা এখন আর নাই। এখন এটা দুই ভাগে হচ্ছে 28 হয়ে গেছে। 128 হয়ে যাচ্ছে। আমি চাইলে এটাকে প্রথমে বড় করতে পারতাম, আমি আস্তে আস্তে বড় করতে, যাতে শিখতে পারেন। টোটাল অ্যাড্রেস ছিল 256টা, আপনি 24-এর জায়গায় 25 করছেন, তাহলে আপনার এটা দুই ভাগ হয়ে যাবে। এখন 128টা প্রতিটা ব্লকে যাবে। তার মানে আপনার এখানে দুইটা ভাগ হবে, 10.10.0, সরি 13.0/25। এটা একটা ভাগ। এখান থেকে কত পর্যন্ত যাবে? 128টা অ্যাড্রেস ক্যালকুলেশন করেন, তার মানে এখানে আমার আর থাকবে হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত আইপি। আরেকটা সাবনেট হচ্ছে এখানে 10.10.13, 128 থেকে শুরু হবে /25। এখানে আমার আইপি থাকবে 125 থেকে 255 পর্যন্ত। তাহলে এখন কি কেউ 25 বলতে থেকে পারবে? ভাইয়া বুঝি নাই, 125 থেকে হবে নাকি 128 থেকে? সরি আমি ভুল লিখছি, 128 থেকে হবে। তাহলে এখন আমাকে কেউ বলতে পারবে নেটওয়ার্ক আইডি কত হবে? নেটওয়ার্ক আইডি 128 লাস্টে। বাকিরা যারা আছে, উনি যে 128 বলছে, বুঝছেন? 13 কেন হইলো না, এটা কি বুঝতে পারছেন? আমি যখন একটু আগে /24 দিয়ে ক্যালকুলেশন করছি, তখন কিন্তু 13 ছিল নেটওয়ার্ক আইডি। এখন কিন্তু যেটা আমি আপনাদেরকে এক্সারসাইজ দিছি, এই অনুযায়ী কিন্তু এটা হচ্ছে 128। কেন 128 হচ্ছে এটা বুঝছেন কিনা? আমি একটা /24-কে দুইটা /25-এ ভাগ করছি। ধরেন আপনি একটা /24 নিছেন, এখানে অ্যাড্রেসের সংখ্যা হচ্ছে 256টা। এটাকে যদি আপনি দুই ভাগ করেন, দুই ভাগ করলে একটা বিট এখানে বাড়বে, যেটা হবে /25। তখন আপনার প্রতি ভাগে হয়ে যাবে 128, অনেক অর্ধেক অর্ধেক আইপি হয়ে যাবে। আপনি চাইলে এটাকে আরো একটা ভাঙতে পারেন। সাপোজ কেউ যদি বলে যে আমি এটাকে /26 করব, তাহলে 4টা করতে পারবেন, 2-এর গুণিতক হবে। /24 মানে একটা ছিল, 25 করলে 2টা, 26 করলে 4টা, 27 করলে 8টা, এভাবে আস্তে আস্তে বাড়বে। আমি অত কমপ্লেক্সে না যে সিম্পলের মধ্যে থাকি, আমি /24 ছিলাম, /25-এ নিছি, 25 করলে 2টা করতে পারবেন। তাহলে আপনার এখানে সাবনেট হয়ে যাবে দুইটা তখন, 13.0/25 আর একটা 128/25। প্রথম মানে প্রথম সাবনেটের মধ্যে 0 থেকে 127-এর মধ্যে আইপি থাকবে, আর পরেরটার মধ্যে 128 থেকে 255 পর্যন্ত আইপি থাকবে। সেই ক্যালকুলেশন অনুযায়ী এখানে যদি আমি 150 লিখছি, তো এটা নেটওয়ার্ক আইডি হবে 128। এরপরও এরপরও ধরেন কারো বুঝতে অসুবিধা হচ্ছে, মাথায় ঢুকতেছে না, আপনি এখানে সিম্পলি অ্যাড্রেসের মধ্যে যে প্লাস চিহ্ন দেন, লেখেন 10.10.13.100, যা মন চায় লেখেন, 188 লেখেন, স্ল্যাশ দেন 25। নেটওয়ার্ক অটোমেটিক চলে আসবে। দেখেন কত দিছে নেটওয়ার্ক, 128। 28। হ্যাঁ, আবার যদি এখানে 24 দেন, এখন কত দিছে নেটওয়ার্ক, 0 দিছে, তাই না? আবার ধরেন মন চাইলে এখানে আপনি 26 দিবেন, তাহলে এখন নেটওয়ার্কও 128-এ আছে। যদি আমি 27 দিই, এখন চলে গেছে 160-এ। ওটার কিন্তু রেঞ্জ কম বেশি হয়, বড়র দিকে আর না যাই, ছোটটা দিয়ে বুঝেন। মানে আমি জাস্ট 24 থেকে 25 করলে দুইটা ভাগে ভাগতেছে আমার নেটওয়ার্কটা। এটুক বুঝতেছেন কিনা সেটা হচ্ছে আমার বোঝার প্রশ্ন। জি। জি, বুঝতে পারতেছি। ওকে, না বুঝলে অসুবিধা নাই, প্রথমটা যদি বুঝেন ওইটাও মোর দ্যান এনাফ আজকের ক্লাসের জন্য। তারপরে একটু চেষ্টা করতেছি কতটুকু যাইতে পারেন লিমিট বোঝার জন্য আপনাদের। আচ্ছা, তাহলে আমাকে এখানে বলেন ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে, কে বলতে পারবেন? 55 255? হ্যাঁ। আচ্ছা, তাহলে ফার্স্ট হোস্ট কত হবে? ফার্স্ট হবে 120 129 129। 129 নেটওয়ার্ক আইডির পরের অ্যাড্রেসটাই ফার্স্ট হোস্ট, সহজ কথা। আচ্ছা, আর লাস্ট হোস্ট তাহলে কত হবে? 254। 254 4। হ্যাঁ, ইউজেবল অ্যাড্রেস 128 থেকে দুইটা বিয়োগ দিলে 26টা। 126টা। বুঝছি ক্যালকুলেশন? জি, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের একটা মানে এখানে তো কি কি প্যাটার্ন বের করবেন বুঝছেন, তাই না?
আমি আপনাদের নিজেদের একটা করার জন্য দিই, এটা আপনারা হোমওয়ার্ক করে গ্রুপে ক্যালকুলেশন সহ পোস্ট করবেন। ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করা যাবে না, ক্যালকুলেটর আমি ইউজ করা দেখাচ্ছি, বাট আপনি হাতে ম্যানুয়াল ক্যালকুলেশন করবেন। 192.168.00 স্ল্যাশ, আচ্ছা না একটু ক্রিটিক্যাল করি, 50/28। এটার এই 192.168.050/28, এটার আপনি আমাকে সাবনেট মাস্ক, নেটওয়ার্ক আইডি, ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, টোটাল ইউজেবল অ্যাড্রেস এটা বের করে দিবেন। এটা এটা খাতায় লিখবেন, ক্যালকুলেশনটা করে গ্রুপে পোস্ট করে দিবেন, তাহলেই হবে। এটা তাহলে আমি কখন বুঝতে দিব? যখন খুশি আপনার। কালকে হচ্ছে ক্লাস আছে, কালকের আগে দিতে দিতে পারলে দিতে পারেন। যদি মনে করেন যে আপনার টাইম লাগবে, পরবর্তী ক্লাসের আগে দেন। পরবর্তী ক্লাস মানে হচ্ছে বৃহস্পতিবারের পরে, আমাদের মনে হয় মঙ্গল আর বৃহস্পতি আমরা, হ্যাঁ পরবর্তী মঙ্গলবার আগে দিলেও চলবে। ঠিক আছে, আইপ্যাড ডিসিশন ক্লাসটা কয়েকবার দেখতে হবে, দেখে আপনি এই ক্যালকুলেশনটা করে আমাকে পাঠাবেন সহজভাবে। এটা যদি পারেন, মোটামুটি আপনি যা শিখবেন আপনি কাজ চালা নিতে পারবেন, সমস্যা হবে না। আরো শিখার আছে, একদিনও তার আইপি অ্যাড্রেসিং সাবনেটিং মানুষ শিখতে পারে না। বাট আজকে যতটুকু শিখছেন এটা দিয়ে আপনি যদি কোনো একটা আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক অথবা সিএডিআর দেখলে এই বামের ক্যালকুলেশন গুলো করতে পারলে মোর দ্যান এনাফ। যদিও আপনি এগুলা চাইলে রিয়েল টাইমে ক্যালকুলেটরে করতে পারেন, কিন্তু ক্যালকুলেটর শিখলে লাভ হবে না। চাকরি প্রার্থী হইলে আপনার ইন্টারভিউ বোর্ডে আপনাকে এটা ফেস করতে হবে। আর অনেক সময় এমন হয় আপনার কাছে ক্যালকুলেটর নাও থাকতে পারে। নিজের ক্যালকুলেশনটা ম্যানুয়ালি যদি পারেন, নেটওয়ার্কিং আপনার সাবনেটিং বা আপনি নেটওয়ার্কিং আইপি ডিস্ট্রিবিউশন গুলা তত তাড়াতাড়ি আপনি করতে পারবেন, বা এটা আপনার খুব ইজিতে হবে। ক্লাস রেকর্ড হচ্ছে, শুরু থেকে রেকর্ড দিয়ে রাখছি, রেকর্ড বন্ধ নাই। আচ্ছা, এরপরে যারা আমার মতো অলস মানুষ যে আমি এত শিখতে পারবো না, মাথায় ধরতেছে না আমার, আপনি ক্যালকুলেটর ইউজ করেন, তবে আমি খুব কঠিন করে শিখাই নেই। তা এরপরে যদি আপনার মাথায় না ধরে, সেক্ষেত্রে আপনি এখানে আসেন বা পরবর্তীতে ব্যবহার করেন, আমি নিজেও ব্যবহার করি। এখানে ক্যালকুলেটরে এসে যেটা আমরা একটু আগে করছি, 10, 10, 13, তারপর কত দিছিলাম, 150 মনে হয়, মনে না, নাই, শুধু 50। শুধু 50 দিছিলাম। শুধু 50 দিতে 188 যাবে না। আচ্ছা আমি 150 দিয়ে রাখি, বা এর 88% দিয়েছিলাম। আচ্ছা, এখানে 25 দেন। ঠিক আছে, ক্যালকুলেট দেন। এই যে যা যা শিখছেন দেখেন এখানে এটা বের করে দিছে। এই যে এখানে এই অ্যাড্রেসটা যদি দেন, সেই অনুযায়ী এটার নেট মাস্ক হবে এটা। একজন ওয়াইল্ড কার্ড জিজ্ঞেস করছেন, ওয়াইল্ড কার্ড হচ্ছে এটাতে ওই 255 থেকে বিয়োগ করে বের করে। আচ্ছা যাক, সেটাতে গেলাম না। নেটওয়ার্ক আইডি এই যে এটা, ব্রডকাস্ট অ্যাড্রেস এই যে এটা, হোস্ট মিনিমাম হচ্ছে 129 মানে ফার্স্ট হোস্ট, হোস্ট ম্যাক্সিমাম হচ্ছে লাস্ট হোস্ট, টোটাল হোস্ট কতগুলা দেখাই দিছে। আচ্ছা, সেম জিনিসটাই যদি যদি 24 দিয়ে ক্যালকুলেট করেন, তখন ক্যালকুলেশন কি হবে, এই যে এখানে এখানে বাইনারি 0, 1 পর্যন্ত আপনাকে দিয়ে দিছে। এটা কিন্তু ক্লাস এর একটা অ্যাড্রেস, কিন্তু আমি ক্লাস সি এর সাবনেট মাস্ক ব্যবহার করে এটাকে ক্লাস লেস অ্যাড্রেসিং করে ফেলছি। এই ক্যালকুলেটর থেকে আপনি যে কোনোটা ইজিলি বের করতে পারবেন, কিন্তু ব্যাক এন্ডের ক্যালকুলেশনটা কিন্তু এখানে নাই, যেটা আমি আপনাদেরকে শিখাইছি। বাইনারি ডেসিমাল কনভার্সন, সিআইডিআর থেকে সাবনেট মাস্ক, সাবনেট থেকে সিআইডিআর, আইপ্যাডএস এর ক্লাসগুলো কি কি, এই জিনিসগুলো যদি আপনি জেনে কাজ করেন, তাহলে আপনার কাছে ইজি মনে হবে, আর কিছু না। ক্যালকুলেটরে 1, 2 তে আপনি সবকিছু বের করতে পারবেন, কিন্তু নিজে জানলে লাভ বেশি। এই সেম জিনিসটাই যদি আমি 27 দিই, তখন এটা নেটওয়ার্ক হয়ে যাবে আরেকটা। এই যে তখন হয়ে যাবে এটা কত দেখেন, 159 থেকে 100, সরি এটা ব্রডকাস্ট হয়ে গেছে, তার মানে 129 থেকে 158 পর্যন্ত এটা রেঞ্জ হয়ে যাবে। তখন নেটওয়ার্ক 128 থাকতেছে, যদি আপনি /27 দেন। ঠিক আছে, এগুলো আরো পরে শিখতে পারবো আমরা। তো যেটা হোমওয়ার্ক দিছি, পারলে একটু করার চেষ্টা করেন। এখন আসেন, আমরা যে এই যে ক্যালকুলেশন করছি না, এই 13, 18, এটা আমি আজকে ম্যানুয়ালি ক্যালকুলেট করব, বা আমার আইএসপি যখন আমাকে আইপিটা দিবে ম্যানুয়ালি কিভাবে বসে সেটা আমি শিখবো। সো আমি এখান থেকে ডিএসসিপি ক্লায়েন্টটাকে মাইনাস করে ফেলে দিলাম। ওকে, গতদিন এটা একদম অটোমেটিক করছিলেন, কোনো কাজ করা লাগে না, ডিসিডি হয়ে গেছে। ওকে, ইন্টারফেস মার্ক করা আছে, 1 নাম্বার ওয়ান, 2 নাম্বার হচ্ছে আপনার ল্যান। সো আইপি থেকে অ্যাড্রেসে আসেন, এখান থেকে আপনি প্লাস চিহ্ন দেন, আপনার আইএসপি আপনাকে ওয়ান আইপিটা দিয়ে দিবে। আপনার কাজ হবে আপনার ইন্টারফেসে ঠিকভাবে আইপিটা বসানো, বা আপনার আইপি স্ট্রিম আপনাকে আইপি দিয়ে দিবে। সো আমার 1 নাম্বার ইন্টারফেসে হচ্ছে আইএসপি কানেক্ট হয়েছে, এখানে 10.10.13.18/24, এই ইনফরমেশনটা আপনার আইপি স্ট্রিম বা আপনার আইএসপি আপনাকে দিয়ে দিবে।
আপনার কাজ হবে আপনি আপনার ওয়াইন ইন্টারফেসে ঠিকভাবে এটা বসাতে পারতেছেন কিনা সেটা। আর মাইক্রোটিকে সাবনেট মাস্ক বসানো যায় না, ও সিআইডিআর বসাইতে হয়। আপনাকে যদি আপনার আপিস টিম বা আইএসপি যদি কোনোভাবে সাবনেট মাস্ক দিয়েও দেয়, আপনি সিআইডিআরটা ক্যালকুলেট করে এখানে বসাইতে হবে। আচ্ছা, নেটওয়ার্ক বসাতে হয় না, অটোমেটিক ক্যালকুলেট হয়। শুধু অ্যাপ্লাই দেন, এই যে নেটওয়ার্ক ক্যালকুলেশন হয়ে গেছে, ওকে দেন, শেষ। আইএসপি বা আইপি স্ট্রিমের আইপিটা বসাইলেন, এরপরে আপনাকে বসাইতে হবে গেটওয়ে। গেটওয়ে বসানোর জন্য আমরা চলে যাবো আইপি থেকে রুটসে। এখানে আসার পরে প্লাস চিহ্ন দেন, এখানে জাস্ট গেটওয়েটা বসাবেন। এটাও আপনার আইপি স্ট্রিম বা আইএসপি দিয়ে দিবে। যেটা আমার এখানে আমার বাসার ক্ষেত্রে হচ্ছে 10.10.13.1, বা আমরা যে একটা ছবি নিছি না, আপনারা চাইলে ওই ডিএসপি ক্লায়েন্টের ছবিটা নিয়েন, এখানেও দেখেন গেটওয়ে লেখা আছে যে 13.1, মানে আপনার বাসার নেটওয়ার্কেরটা এখন আপনি ব্যবহার করবেন। সো 13.1 দিলাম, অ্যাপ্লাই, ওকে। শুধু আইপি আর গেটওয়ে যদি ঠিকভাবে বসান, ইন্টারনেট চলে আসে মাইক্রোটিকে। টার্মিনালে গিয়ে পিং করতে পারেন, টুলস থেকে পিং করতে পারেন, এই যে রিপ্লাই পাচ্ছেন। যদি এইটাতে রিপ্লাই না পান, তাহলে আইপি ভুল বসেছেন, অথবা গেটওয়ে ভুল বসেছেন, অথবা সিআইডিআর ভুল বসেছেন। এই তিনটার যে কোনো একটা নিয়ে যদি ভুল না করেন, তাহলে আপনি অবশ্যই ইন্টারনেট পাবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে আইএসপি গুলা, যদি আপনি নর্মাল কর্পোরেট গ্রাহক হন, সেক্ষেত্রে ওরা সেকেন্ড রাউটার বন্ধ করে রাখে, সেক্ষেত্রে নাও পাইতে পারে, সেটা ভিন্ন কেস। বাট এই তিনটা জিনিস যদি ঠিকভাবে করে রাখেন, আইপি, সিআইডিআর দিয়ে বসানো এবং গেটওয়ে, এগুলা করলে আপনার রাউটার ইন্টারনেট পাবে। এর পরবর্তী কাজ হচ্ছে আপনি আইপি থেকে ডিএনএস বসাবেন। এটা আপনার আইপি স্ট্রিম আপনাকে দিয়ে দিবে, অথবা আপনি গুগল একটা ব্যবহার করতে পারেন, অথবা নিজে বানায় ইউজ করতে পারেন, যেভাবে আপনার কাছে ইজি মনে হয়। জাস্ট সার্ভারের মধ্যে ক্লিক করবেন। একটা হচ্ছে 8888, আমি এটাই অলওয়েজ ব্যবহার করি। আর একটা হচ্ছে 8844, এগুলো গুগলের দুটা ডিএনএস। অ্যাপ্লাই দেন, ওকে দেন। ডিএনএস না দিলে, আমি ওটা চেক না করে চলে গেছিলাম, আপনাদেরকে দেখাই। ডিএনএস ছাড়া যদি রাখেন, আপনারা যদি এরকম পিং www.google.com বা যে কোনো একটা ডোমেইন ধরে দেন, এটা রিপ্লাই পাইতো না। ডিএনএস ছাড়া কেউ ট্রাই করে দেখেন, এটা পাবে না। ঠিক আছে, ডিএনএসটা আমাকে বসায় নিতে হবে, তাহলে আমি ডোমেইন ধরে ধরলো আমার ইন্টারনেট আসবে। আচ্ছা, এবার কথা হচ্ছে, আমার মাইক্রোটিক তো ইন্টারনেট পাওয়া গেছে, এখন এখান থেকে আমি একটা হোস্ট মেশিনে দিব। আপনাদেরকে উইন্ডোজের ওভিএন নামাইতে বলছিলাম, যদি নামায় রাখেন সেটা আজকের ক্লাসের পরে কাজে লাগবে। আচ্ছা, এখন আমি ল্যানে একটা আইপি বসাচ্ছি, সবাই মুখস্থ এটা বসাবেন, বাট আপনি যদি আপনার মতো নিতে চান, সেটার প্রসেস আমি পরে বলতেছি। সো প্লাস চিহ্ন দেন, আরেকটা আইপি বসান, 192.168.5.1/24। সবাই এটাই এখন ল্যানে বসাবেন। নিজে শিখার পরে আপনি আপনার মতো অন্যরকম ভাবে যেটা মন চায় বসান। ঠিক আছে, তাহলে ল্যানের একটা আইপি বসাইলাম। আপনাদেরকে যে উইন্ডোজের ওভিএটা দিছি, ওটা যদি ডাবল ক্লিক করেন, যাদের যাদের ভিএমওয়্যার ইনস্টল করা আছে, অটোমেটিক দেখবেন একটা উইন্ডোজ মেশিন আপনার এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এই উইন্ডোজ 7 বা এখানে একটা উইন্ডোজ 10টাকে আমি রাখছি, 10টা মনে হয় না এখানে আছে। একটা উইন্ডোজ 7 বা 10 যে কনফিগারেশন করে রাখা লাগে, ওটা সেট আপ করে ওটার ব্যাকআপটাই হচ্ছে ওভিএ করা আছে। সো উইন্ডোজ তো আসলে এখানে দেওয়া শেখাবো না। সো উইন্ডোজ আপনি জাস্ট ডাবল ক্লিক করলে আপনার উইন্ডোজ মেশিনটা ভিএমওয়্যারে চলে আসবে। এই উইন্ডোজ 7 মেশিনটাই আমার, বা উইন্ডোজ 10 মেশিনটাই আপনার এই মাইক্রোটিকের সাথে কানেক্ট হবে। কিন্তু একটা জিনিস একটু খেয়াল করে নেবেন, রাইট বাটন ক্লিক করে সেটিংসে যাবেন। এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার অবশ্যই হোস্ট অনলি থাকতে হবে। গতদিন মনে আছে কিনা জানি না, মাইক্রোটিকের কিন্তু প্রথমটা ব্রিজ, পরেরটা দিছিলাম হোস্ট অনলি। এই হোস্ট অনলির সাথে আজকে এই উইন্ডোজ মেশিনটা কানেক্ট হবে। কিন্তু যারা নতুন করে উইন্ডোজ মানে ভিএমওয়্যার ইনস্টল করছেন, তাদের ক্ষেত্রে একটা কাজ বেশি করতে হবে। ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর এখানে যাবেন, এটা অনেকে না করে থাকতে পারার কথা। এই জায়গাটায় এসে আপনারা চেঞ্জ সেটিংস এ ক্লিক করবেন। এখানে হোস্ট অনলিতে আপনাদের ওখানে দেখেন ইউজ লোকাল ডিএসিপি সার্ভিস টু ডিস্ট্রিবিউট আইপি অ্যাড্রেস টু ভিএম, এটা আপনাদের টিক চিহ্ন দেওয়া থাকবে, এটা উঠাই দিবেন। উঠাই দিয়ে অ্যাপ্লাই এবং ওকে করবেন। এই জিনিসটা করে নিতে হবে সবাইকে। ঠিক আছে, এটা না করলে আপনার মাইক্রোটিক থেকে উইন্ডোজ মেশিনটা রিচ করাতে পারবেন না। ওকে, তাহলে আমরা মাইক্রোটিকে 192.168.5.1/24 বসাইছি। এখানে যদি আপনি মাউসের আইকনটা রাখেন, ও অটোমেটিক আপনাকে রেঞ্জটা দেখাবে 192.168.5.0 থেকে 5.255, মানে এখানে হচ্ছে নেটওয়ার্ক আইডি এবং ব্রডকাস্ট অ্যাড্রেসটা আমাকে দেখাচ্ছে। এর মাঝে আমি যে কোনোটা ইউজ করতে পারবো। আমি গেটওয়ে দিছি, তাহলে 2 থেকে 254 পর্যন্ত আপনি হোস্ট মেশিন গুলোতে ব্যবহার করতে পারবেন।
ইউজারের পাসওয়ার্ডটা হচ্ছে ABC123। তারপরেও দেখেন, আপনারা আমাকে অনেকে এটা আস্ক করবেন ক্লাসের পরে। এটার পাসওয়ার্ডটা হচ্ছে ছোট হাতের সব ABC123। উইন্ডোজ 10 এর ক্ষেত্রেও সেম। এটা অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড আমার এক্স্যাক্টলি মনে নেই কি দেওয়া আছে। আচ্ছা। ভাইয়া হুম। উইন্ডোজের যে ওভিএটা দিচ্ছেন সেটা কি জাস্ট ডাবল ক্লিক করলে কি আমার ভিএমওয়ার ইনস্টল হয়ে যাবে নাকি আমার ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে? ডাবল ক্লিক করলে দেখবেন যে অটো ইম্পোর্ট হচ্ছে, একটা এরর দেখাতে পারে, ওকে দিয়ে দিবেন, ইম্পোর্ট হয়ে যাবে, ইনস্টল করতে ঠিক হবে আছে। না। এই যা সেটিংস আমার করা আছে এভাবেই আপনি পাবেন, দেখবেন নতুন করে সেট আপ করার দরকার নেই। আচ্ছা, সো এই উইন্ডোজ মেশিনটাতে একটা আইপি বসাই। এই যে নেটওয়ার্ক আইকনে গেলাম, ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস, যেভাবে আমরা আইপি বসাই। এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, প্রপার্টিস থেকে আইপিভি ভার্সন 4। এখানে যদি আইপিটা বসানো আছে, তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকবার বসাবো। ওকে দিলাম। আপনাদেরটাতে বসানো নাই, ওই ওভিএটা ফ্রেশ করা। সো এখন আমি আমার প্রপার্টিজে ঢুকি, কিভাবে আইপি বসাবেন দেখেন। আইপি ভার্সন 4, এখানে 192.168.5.2। ওই অটোমেটিক নিয়ে নিছে ক্লাসফুল অ্যাড্রেসিং এর মতো, বাট চেঞ্জ করা যাবে চাইলে। উইন্ডোজে সেট করা এটা বাই ডিফল্ট আর কি। 5.1, গেটওয়ে 5.1 দিছে কারণ মাইক্রোটিকে 5.1 বসানো। ডিএনএসটা 8888 আর 8844। ইন্টারনেট এখনো পাবে না, কারণ আছে, একটা নেট করা বাকি আছে, ওটা আমরা করি নাই। আমি এখানে রানে যায়া সিএমডি লিখলাম, পিং 8.8.8.8 -t দিই, এখন রিপ্লাই পাবে না। কারণ ছোট্ট একটা নেট রুল করতে হবে, এটা আমরা করি নাই, এটা বিশদ আকারের পরে শিখাবো। আইপি থেকে ফায়ারওয়াল, ফায়ারওয়াল থেকে নেট, এখানে এসে প্লাস চিহ্ন দিবেন। সোর্স নেট, আউট ইন্টারফেস যদি হয় 1 নম্বর ইন্টারফেস, অ্যাকশনে গিয়ে বলবো মাস্কুয়ারেট, এই কথাটা বলতে হবে। এটা না বললে ইন্টারনেট পাবে না। এই যে এখন পেয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমি আমার মাইক্রো থেকে ইন্টারনেট আনলাম, সেটাকে আবার আমার হোস্ট মেশিনে দিলাম। প্রফেশনালি আমরা মাইক্রোটিক এভাবেই কনফিগার করি। একজ্যাক্ট এভাবে না, আরো কাজ আছে, বাট বেসিক অবস্থায় এতটুকুই কনফিগার করতে হয়। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। যারা আমরা ক্লাসে আছি, কারো। নেটে বলেন। নেট করার সময় মাস্কুরেটটা কেন করতে হয়? মাস্কুরেট মিনিংটা কি? মাস্কুয়ারেড মানে হচ্ছে মুখোশ পরায় বাইর করা। এখানে আসলে আরো অনেক মানে ব্রডলি কথা মানে বলতে হবে এক্সপ্লেন করে। আপনার সহজভাবে যদি বলি, এই যে আপনি এখানে যে 5.1 ব্যবহার করছেন, এটা তো আমার বাসার রাউটার ছিল না। এই 13.1 আইপিটা কোথা থেকে পাইছে? এটা আমার বাসায় একটা মাইক্রোটিক আছে, সেই মাইক্রোটিক থেকে এই আইপিটা পাচ্ছে। এখন বাসার মাইক্রোটিকে আমি যে 13.1 করছি, এই 13.1 কিন্তু আবার আমার আইএসপি চিনে না। এই 13.1/24 এটা কিন্তু আমার আবার আপ স্ট্রিম বা আইএসপি চিনে না। তার মানে আমিও একটা নেট করছি, কনফার্ম থাকেন। আইপি থেকে ফায়ারওয়াল, ফায়ারওয়াল থেকে নেট, এখানে আসলে এই যে দেখেন সোর্স নেট, আউট ইন্টারফেস যদি আমার আইএসপি ইন্টারফেস হয়, অ্যাকশনে বলছি মাস্কুয়ারেড। মানে আমার যে 13.1 যেটা আমি দিচ্ছি আমার বাসার হোস্ট গুলাকে, এটাকে আমি অলরেডি নেট করে ইন্টারনেট পাওয়াইছি। কিন্তু এই প্র্যাকটিস রাউটারে যে 5.1 আপনি বসাইছেন, এটা তো আমার বাসার রাউটার চিনে না। সো এটাকে সে ইন্টারনেট দিবে না। সো এই মাইক্রোটিকটাকেও এই 5.1 যদি ইন্টারনেট পায়, এই কারণে 1 নম্বর ইন্টারফেস দিয়ে যখন একটা রিকোয়েস্ট যাবে, এটাকে মাস্কুয়ারেড করে পাঠাবে। মানে এই মাইক্রোটিক রাউটারটা 5 সিরিজের যতগুলো হোস্ট আইপি আছে, যখন কোন একটা হোস্ট ডেস্টিনেশনে যাবে, তখন ও ওর 5.2 এই আইপিটাকে রিপ্লেস করে 13.18 রিপ্লেস করে পাঠাবে। ফিরতি পথে যখন রিপ্লাই আসবে, ওই 13.18 রিমুভ করে আবার 5. অরিজিনাল আইপিটা বসায় যার প্যাকেট তার কাছে ফেরত পাঠিয়ে দিবে। এই জন্য আমাকে নেট করতে হবে। আর সহজভাবে যদি বলি, এই 5.1 আমার বাসার রাউটার চিনে না, তো এটাকে আমার বিহাইন্ডে রাখতে হবে। মানে এটাকে আমার এমন ভাবে এটার ট্রাফিকটাকে পাঠাইতে হবে যাতে অলওয়েজ সোর্স আইপি 13.18 থাকে যখন আমার বাসার রাউটারের কাছে যাবে। এই জন্য আমাকে নেট করতে হচ্ছে। এখানে আরো অনেক ভাবে নেট করা যায়। নর্মালি মাস্কুয়ারেড মানে হচ্ছে ইন্টারফেসে যে আইপিটা বসেছেন ওইটা নিয়ে বের হয়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন? যারা আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? সো আজকের ক্লাসে আপনার কাজ হচ্ছে, গতদিন জাস্ট আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্টে দিয়ে এক ক্লিকে আপনি কনফিগার করছেন। আজকে আপনি পুরোটা এইভাবে ম্যানুয়ালি কনফিগার করবেন এবং উইন্ডোজ মেশিনটা এখানে নিবেন,
দেন উইন্ডোজ মেশিনে ইন্টারনেট আনবেন। এতটুকু যদি আনতে পারেন তাহলে আজকের ক্লাসও কমপ্লিট। আর যাদের একটু মনে হতে পারে যে আমি আমার মতো আইপি নিব, আপনি 5.1 বলছেন, ওটাই কেন আমার নিতে হবে? আচ্ছা, আসেন আপনার জন্য সমাধান এখানে আছে। নর্মালি আইপি অ্যাড্রেসের রেঞ্জ হচ্ছে এটা, যেটা আমরা একটু আগে পড়ে আসছি। আচ্ছা, তার মধ্যে প্রাইভেটের রেঞ্জ এটা এপনিক থেকেই বা যারা রিড গুলো আছে, রেজিস্ট্রি গুলা, ওরা এটা ফিক্সড করে দিছে। 10 দিয়ে যত আইপি পাবেন সব আপনার লোকাল আইপি। 10 সিরিজ দিয়ে যত আইপি শুরু হয়, সো আপনি 10 দিয়ে পরে আপনার যা খুশি দেন, নিয়ম ঠিক রেখে আপনি যে কোনো আইপি নেন, /24, 25, 26 যা দিয়ে করেন, সেটা প্রাইভেট আইপি আপনি নিতে পারবেন। ওকে, সি এরটাও বলা সহজ, 192.168 এর ঠিক রাখতে হবে। এরপরে আপনি যা খুশি নেন, নিয়ে স্ল্যাশটা আপনি ঠিকভাবে দিবেন, সাবনেট মাস্টার ডিনোট করবেন, দিয়ে আপনি আপনার মতো ক্লাস বি সি থেকেও নিতে পারবেন। আর যদি বি থেকে নেন, তাহলে এটা মাথায় রাখবেন 172.16 আর 172.31 এইটুক রেঞ্জের মধ্যে রেখে পরে আপনি যা খুশি নেন, সমস্যা নেই, নিতে পারবেন। রাউটিং করার সময় আমরা 172 সিরিজটা ইউজ করব, বাট এটা কোনো বাধ্যবাধকতা নাই, আপনি আপনার মতো যে কোনো ব্লক থেকে ইউজ করতে পারবেন। শুরুর দিকে দেখে আমি আমার মতো নিতে বলছি, আপনি প্রাইভেট অ্যাড্রেসের রেঞ্জ থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা রেঞ্জ নিয়ে কাজ করবেন, সমস্যা নেই। শুরুতে আমার মতো করেন, শিখে গেলে তারপর আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো অ্যাড্রেস নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। যারা আমরা ক্লাসে আছি, আমাদের এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝছেন কিনা? জি স্যার, ভাইয়া, আমার একটা হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে আমার তো ইলেকট্রিসিটি ছিল না আধা ঘন্টা, তা আমি তো প্রথমেতেই কিছুই বুঝি নাই আর কি। যাই হোক, ক্লাসটা আমি দেখে নিবনি আবার। আমার এখানে ক্লাস তো এখন আগেই দেওয়া ছিল, তো ঠিক আছে, সমস্যা নেই, আপনি আবার দেখেন। আমি জুমের অ্যাক্সেস দিয়েছি, দেখি জুম থেকে আমি আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। যদি রেকর্ড রেডি হয় আমি এখনই দিয়ে দিব না। আচ্ছা, স্যার, ঠিক আছে। আমার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। এই যে আগে বলছেন আপনি যে নেট করছেন, মাস্কুরাইট করছেন, হুম। এখানে আপনার রাউটার চেনে না, কিন্তু যেটা হচ্ছে কি নেটওয়ার্ক ট্রান্সলেট, ওইটা তো প্রাইভেট আইপি। তো যে কোনো একটা পাবলিক আইপির থ্রু গিয়ে আমরা প্রাইভেট আইপি দিয়ে নেট পাচ্ছি, এটাই তো নাকি? হ্যাঁ, নর্মাল যদি বলি প্রাইভেট আইপি কে পাবলিক আইপি তে কনভার্ট করতেছি। এখানে হুম আমার হুম ডাবল এখানে আমার ডাবল নেট হুম হচ্ছে। হুম, আমার বাসার রাউটারে পাবলিক আইপি আছে, ও লোকাল আইপি গুলাকে পাবলিকে নেট করে। আর হ্যাঁ যেহেতু প্র্যাকটিস রাউটার নিছি, এখানে আরেকবার আমি নেট করতেছি, ডাবল নেট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ। না, সেটাই আমি যেটা বলতে চাচ্ছি, ওইটাই যে আমরা যে নেট করি, নেটওয়ার্ক ট্রান্সলেট যেটা করি, ওইটা তো আমাদের প্রাইভেট আইপি থ্রু গিয়ে পাবলিক আইপি থেকে আমরা হ্যাঁ, মানে ইন্টারনেট পাচ্ছি। সবসময় যে আদার মানে লোকাল আইপি থেকে পাবলিক করতে হবে বিষয়টা এমন না, লোকাল আইপি থেকে লোকাল হইতে পারে। যেমন আমি যে প্র্যাকটিস করাচ্ছি এখানে কিন্তু লোকাল আইপি থেকে লোকালে যাচ্ছে, 5 জি ডট জি সামথিং থেকে 13-18-তে কনভার্ট হবে, এটা কিন্তু লোকাল আইপির নেট। এখানে যদি আপনি ফায়ারওয়ালের কানেকশন চেক করেন, এখানে দেখবেন যত কানেকশন আছে সব দেখবেন যে 13, এটা মানে এখানে দেখবেন যে ওই 192.168.5 আর হচ্ছে 13, এর বাইরে অন্য কোনো আইপি আপনি পাবেন না। কিন্তু সেম জি। জিনিসটাই যখন আমি আমার বাসার রাউটার দেখবো, ওখানে আমার পাবলিক এপি গুলো শো করবে। অর্থাৎ পাবলিক এপি আমার এখানে আমার বাসার রাউটার পর্যন্ত আছে। আবার অনেকের ধরেন আইএসপি তে পাবলিক এপি থাকে, সো ওটা আইএসপি তে যা নেট হচ্ছে। হ্যাঁ, না এটাই বলতেছি, আমরা যখন রিয়েল ফিল্ডে কাজ করব তখন তো আমাদের বিজেপি করতে গেলে কি এগুলো, মানে হচ্ছে কি এটাই মেইন ইয়ে, এটা এর জন্য বলতেছি। আচ্ছা, যাই হোক, আপনি যেটা বলছেন সেই অনুযায়ী উত্তর দিলাম আর কি, দেখানোর জন্য এখানে আনছি। এখানে যদি খেয়াল করে দেখেন, এই যে এখানে দেখেন 13-244 আছে, তাই না? কিন্তু দেখবেন এখানের আইপি কিন্তু চেঞ্জ। যে কোনো একটা প্যাকেট যদি আমি ওপেন করি, এখানে দেখেন এই যে রিপ্লাই ডেস্টিনেশন অ্যাড্রেস 103.92.192, এটা হচ্ছে আমার পাবলিক আইপি। মানে ফাইনালি নেট হবে আমার পাবলিক আইপিতে। ওই ডাবল ট্রিপল নেট যতই হোক আমার পাবলিক এপিতেই ও কনভার্ট করে পাঠাচ্ছে। ঠিক আছে, এটা আমার সরাসরি আমার ইন্টারফেসে বসানো আছে, এই যে 102 আইপিতে, এটাতে জি। কনভার্ট হবে। যতগুলা প্যাকেট আপনি মঞ্চে ওপেন করেন দেখবেন যে এটা দিয়েই যাচ্ছে, এটাতে কনভার্ট করতেছে। কিন্তু সেটাই। সোর্স কিন্তু ভিন্ন। ওই 13-244 মানে আমার পিসির আইপি হচ্ছে এটা, কিন্তু ওই পোর্ট নাম্বারটা ঠিক রেখে শুধুমাত্র পাবলিক এপিটাকে পাল্টাই দেয়। নেটের কাজ হচ্ছে মূলত এটা। হ্যাঁ হ্যাঁ, যখন একটা এদের প্যাকেট পাঠায়, যখন ওই পোর্টটা যখন দেখে যে নাই, তখন অটোমেটিক্যালি ওই পোর্টে অন্য ইয়ে পোর্ট শিফট সেম হয়ে রাখে, পোর্ট যদি সেম না রাখে
5.2 থেকে ফেসবুক দিছে, 5.10 যায় ফেসবুক ওপেন হয়ে যাবে, এরকম হইতো। কারণ রাউটার আবার ট্র্যাক করবে কেমনে যে এই লোকটা ফেসবুকে গেছে, এই লোকটা বিডি জবসে ঢুকছে, ওই পোর্ট নাম্বারটা ঠিক রাখে, র্যান্ডমলি পোর্ট নাম্বার যেটা জেনারেট হয় ওটা ঠিক রেখে শুধু ওয়াইন অ্যাপিটাকে পাঠায়, ট্যাগ রাখা আসে না। এটাকে আমরা নেট টেবিলও বলি অনেকে। নেট টেবিলের মধ্যে এভাবে করে স্টোর করে রাখে, যাতে আবার ফেরত আসলে প্যাকেটটা যাতে অরিজিনাল হোস্টের কাছে বা ডেস্টিনেশনের কাছে ওইটা দিতে পারে। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাকি যারা আছেন ওভারঅল কোনো প্রশ্ন আছে কিনা? আইপি অ্যাড্রেসিং কঠিন না, বুঝছেন? আপনি যারা আজকে প্রথম দেখলেন আইপি অ্যাড্রেসিং, এই ভিডিওটা দেখলেও দেখতে পারেন, আমি যেটা প্রি রেকর্ডে দিয়েছি ওইটাও দেখতে পারেন। আপনি আরেকবার দেখেন, আর কাগজ কলম ব্যবহার করতে হবে। অনলাইন ক্লাসে সবচেয়ে খারাপ দিক যেটা, আমি তো আপনাদের কাউকে দেখতেছি না, কাগজ কলম হয়তো বা কারো হাতে নেই, ঘুমাইতে ঘুমাইতে অনেকে ক্লাস করেন, ওইটা আপত্তি নেই, ঘুমাইতে ঘুমাইতে ক্লাস করেন। বাট যখন আপনি ভিডিওগুলো দেখবেন, কাগজে আমি যেরকম এখানে ওই পেইন্টের মধ্যে লিখছি, সেম ভাবে আপনাকে কাগজে কলমে লিখতে হবে। কারণ আমার কিন্তু একদিনে এটা এভাবে আসে নাই। আমিও কিন্তু আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, কাগজে কলমে লিখছি, ক্যালকুলেশন করছি, ওভাবে আস্তে আস্তে আমি শিখতে পারছি। সো সেম জিনিসটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি শুধু ওই ভিডিও দেখে একটু মেমোরাইজ করে যদি মনে করেন যে পারবেন, এটা হবে না। আপনাকে এটা কাগজে কলমে লিখে লিখে শিখতে হবে। সো কাগজ কলম যদি ইউজ করেন তাহলে একটু আপনি বেটার করতে পারবেন আর কি, এটা আমার সাজেশন। আর উইন্ডোজের ওভিএ নামাইতে বলছিলাম, যারা নামান নাই আজকে নামাই ফেলেন। এই উইন্ডোজ মেশিনটা আপনার লাগবে। মাঝখানে অনেকে দেখছি জিএনএস3 নিয়ে কাজ করতেছেন। একটা নেগেটিভ দিক জিএনএস3 আমি বলি, আপনি জিএনএস3 চাইলে কিন্তু একটা ফাইল ডাউনলোড দিতে পারবেন না। ধরেন একটা উইন্ডোজ মেশিন থেকে আপনি একটা ব্যান্ডউইথ টেস্ট দিলেন, এটা কিন্তু জিএনএস3 তে অপশন নাই। জিএনএস3 জিনিসগুলো হচ্ছে, বা ওই ইভিএনজি হচ্ছে, আপনি যখন রাউটিং করবেন 2-3টা রাউটার নিবেন, ওই ক্ষেত্রে হয়তো বা আপনাকে বেনিফিট দিবে। বাট সেটারও সমাধান ভিএমওয়্যারে আছে। ভিএমওয়্যারটা ইউজ করি এই জন্য যে এটা ইজি, একদম আমি যেভাবে দেখাবো ওভাবেই হবে। জিএনএস3 আমি আপনাকে দেখাই দিব যেভাবে ভাবে সেট আপ করতে হয়, আপনি যা দেখবেন যে সেম ভাবে সেট আপ হয় না। এটা আসলে আপনার দোষ না, জিএনএস3 প্রবলেম। এক এক জায়গায় এক এক কম্পিটিবিলিটি ইস্যু হয়। আপনি সব সেম ভাবে করার পরও দেখবেন রাউটার লাইভ হচ্ছে না। আমারই হয়। এই জন্য আমি কোনো ঝামেলার জিনিস রাখি না, সিম্পল জিনিস যাতে আমি যেভাবে কাজ করি আপনি যাতে সেম ভাবে করতে পারেন। কারণ রিয়েল লাইফে কিন্তু আপনি কাজ করবেন ফিজিক্যাল রাউটারে, কোনো জিএনএস3 না, কোনো ভিএমওয়্যার না। এগুলা শুধু ট্রেনিং করার জন্য ব্যবহার করতেছেন, এর বেশি কিছু না। ওগুলো তো রাউটার এড কইরা রাউটিং এর জন্য, এগুলো ল্যাব সেটআপ হ্যাঁ, করা। শুধুমাত্র রাউটিং এর জন্যই জিএনএস3 বা ইভিএনজি আপনার প্রয়োজন হবে। এছাড়া যত রকম কনফিগারেশন করবেন, এই এনভায়রনমেন্টটা বেস্ট, একটা ম্যাক্রোটিক এবং একটা উইন্ডোজ মেশিন। যাক, তারপরে যদি ঘাটাঘাটি করে শিখতে পারেন সমস্যা নেই। জিএনএস3 নিয়ে আমি সময় করে কোনো একদিন হয়তো বা দেখাই দিব, না প্রসেসটা দেখাই দিব। আমার যদি একটা ফ্রেশ মেশিন আছে আমি ওখান থেকে আপনাকে দেখাই দিব। জিএনএস3 থেকে ইভিএনজিটা বেশি ইউজেবল আর কি। জিএনএস3 তো অনেক ঝামেলা করে। আমার কাছে ইভিএনজি ঝামেলা মনে হয়, টু বি অনেস্ট। যদি আপনার কাছে ইজি মনে হয় তাহলে খুবই ভালো কথা, বাট আমি দেখছি ইভিএনজি আরো ঝামেলা, জিএনএস3 তুলনামূলক ইজি। ভিএমটা যদি আপনি রান করে দিতে পারেন আর সমস্যা নেই। আর মাইক্রোটিক ইম্পোর্ট করাটা শিখতে হবে। আমার কাছে ইভিএনজিটাই মোটামুটি ইজি লাগলো সবকিছু হয়তো বা মানে। কাজ করতে করতে হয়তো বা আপনার কাছে ইভিএনজি, বা কাজ করে আপনার কাছে হ্যাঁ, এটা কমফোর্টেবল মনে হয়েছে। আমার কাছে জিএনএস মনে কমফোর্ট, প্রবলেমটা হলো বেশি রাউটার দিলে লোডটা নিতে পারে না। ওটা ওটা তো আসলে এইটাই। পারবে না। যেমন আমি যে আপনাদেরকে ধরেন ওই মানে শিখাই, আমি কিন্তু ভিএমআর এ করি, আমার 16 জিবি র্যাম, তারপরও যে আপনাদেরকে প্র্যাকটিস ওটা জিনিস দিয়েছি, সেটা কিন্তু আমাদের সার্ভারে। প্রথম ক্লাসে খেয়াল করছেন কিনা জানি না, 4টা রাউটার অন করতে কিন্তু প্রায় 15-20 মিনিট সময় লাগছে। ওটার মধ্যে হুম অনেক হুম। ভালো রিসোর্স আছে, প্রায় 36 কোরের একটা জিওন প্রসেসরের হচ্ছে আপনার সার্ভার, তাও এত সময় লাগতেছে। তা আমার বাসার বেশি তো সেখানে কিছুই না, একটা দুইটা রান করলে সমস্যা নাই। আপনি ভিএমআর এ 5-6টা রান করবেন, বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু সেম জিনিসটা যখন জিনিসটিতে হয়, ও পুরো একটা ইমেজ লোড করে তো, বা ইভিএনজি, ওগুলাতে একটু সময় লাগে, রিসোর্স বেশি খায়। ভিএমআর এর মধ্যে সরাসরি ম্যাক্রোটিক রান করতে পারলে সুবিধা হচ্ছে কম রিসোর্সে অনেকগুলো রাউটার আপনি চালাতে পারবেন, আর কিছু না। যাক, ব্যাপার না। প্ল্যাটফর্মে লার্নিং প্ল্যাটফর্ম যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন। তবে শুরুর দিকে আমি মানে আপনাকে সাজেস্ট করবো যে আপনি ভিএমওয়্যার এ করেন। কারণ ভিএমওয়্যার এ আপনি ক্লায়েন্ট মেশিন নিতে পারতেছেন, উইন্ডোজ নিতে পারতেছেন। এটা জিএনএস দিতে পারবেন না, ইভিএন দিতে পারবেন না। এটা হচ্ছে ওইটার সাথে এটার মূল পার্থক্য। মাইক্রোটিকে আমার ক্লায়েন্ট মেশিন থেকে টেস্ট অনেক ইম্পর্টেন্ট। আস্তে আস্তে আর সামনে আরো কাজ করলে বুঝতে পারবেন আর কি। তো এনিওয়ে, এখন যদি আপনাদের আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে এখানে শেষ করব। কারণ ক্লাস শেষ না করলে জুমের ভিডিও রেডি হবে না। তো জুমের ভিডিও রেডি হয়ে আমি জুম থেকে ডিরেক্টলি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করেন। কালকেই তো আবার ক্লাস আছে, সময় কম।
কালকে কিন্তু আস্তে আস্তে আমরা এবার মানে বড় টপিক গুলো ঢুকতে থাকবো। সো এর আগে যাতে সবার ল্যাব কমপ্লিট হয়ে যায়, যারা করছেন ওকে উইন্ডোজ মেশিনটা দিয়ে ল্যাবটাকে ফুললি কমপ্লিট করে ফেলবেন কালকের ক্লাসের আগে। কালকে 9:30 ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আমার দেখা হবে। ভাইয়া ফার্স্ট ক্লাসটা তো ইউটিউবে দেখলাম আপলোড করছো, এটা কি মানে ড্রাইভে দেওয়ার কোনো ইয়া নেই কোনোভাবে? ড্রাইভে লাগলে দিয়ে দিব। ওরা মানে 7 যে সিস্টেম হচ্ছে ওরা ইউটিউবে দিয়ে রাখে। আর ইউটিউবে দেওয়ার একটা সুবিধাও আছে, ওটা আর কখনো রিমুভ করবে না, সারা জীবন থাকবে। মানে ড্রাইভে দিলে ড্রাইভেতে স্টোরেজ কম, আমার ড্রাইভে আমি অ্যাড করব, ওদের ড্রাইভ নাই। সো ড্রাইভে আমি ব্যাচ শেষ হওয়ার পর কিন্তু রিমুভ করে ফেলবো। ইউটিউবে ধরেন সারা জীবন থাকবে ভিডিওটা, এই হচ্ছে সুবিধা। লাগলে আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আর আমি আজকের ক্লাসটা জুম থেকে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিব। মানে এই পুরো ক্লাসটা যে রেকর্ড হয়েছে, জুমের মধ্যে সরাসরি একদম ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, একদম এইচডি কোয়ালিটি